কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে সূর্য। সূর্যের ঘটনা আপনারা অনেকেই চাইছিলেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট দেখি এবং সেটার ওপরে কাজ করি। তাই জন্য আজকে আপনারা সূর্যর ঘটনা শুনতে চলেছেন। ঘটনাটার ব্যাপারে বিশেষ কোনো হিন্টস আমি দিচ্ছি না, ঘটনাটা শুরু হলেই আপনারা বুঝতে পারবেন। আজকের এই এপিসোড কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইব করুন। আমরা 2 লক্ষ সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি রয়েছি। আমাদের কিউরিওফাইট পরিবার, আমাদের কিউরিওফাইট ফ্যামিলি 2 লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করতে চলেছে। আপনাদের যদি কোনো রকমের স্পিরিচুয়াল, অ্যাস্ট্রোলজিক্যাল বা কোনো তান্ত্রিক হেল্প লাগে, যোগাযোগ করতে পারেন আমাকে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। কিউরিওফাইট প্রেজেন্টস ঘোস্টলি কল রেকর্ডিং, a horror audio documentary by কৌস্তভ কুমার। এবার ভয় পাবে তুমিও। হ্যালো সূর্য, কেমন আছো? আমি ভালো আছি কৌস্তভ, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। তো বেসিক্যালি আমাদের কামিং যে পডকাস্ট, সেই পডকাস্টের শ্যুট হয়ে গেছে, যেটা কৌস্তবের আড্ডাতে আসবে, এবং সেই শ্যুট চলাকালীন, ঠিক আছে, যে ঘটনাটা শেয়ার করছো সেটা তো প্যাথেটিক একটা ঘটনা, কিন্তু তা সত্ত্বেও তুমি আরো কিছু ঘটনার ব্যাপারে আমাকে ওই দিন আড্ডা মারতে মারতে জানাচ্ছিলে বা বলছিলে। সেটার মধ্যে 2টো ঘটনা রয়েছে। তো আজকে যারা যারা শুনছেন আমাদের এই ঘটনা, আমাদের এই কল রেকর্ডিং, তারা শুধু একটা নয়, আজকে 2টো ঘটনা শুনতে চলেছেন। ডাবল ধামাকা এটা আমি কনসিডার করতে পারি, বাট ধামাকা বলি যাই বলি, এন্টারটেইনিং ফ্যাক্টর থাক বা না থাক, ভেতর থেকে একটা কথাই বলতে পারি, ঘটনাগুলো ভীষণ ভয়ের ঘটনা। ফার্স্টের ঘটনাটা ভুল না করলে শিটংকে নিয়ে, তাই তো? একদম শিটংকে নিয়ে। আর পরবর্তী যে ঘটনাটা যেটা শেয়ার করতে চলেছো, সেটা আজ থেকে 30 দিনের মধ্যেই ঘটেছে। একদম ঠিক কথা। তো ইট ইজ আ কাইন্ড অফ আ প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ঘটনা অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যানচেটের ঘটনা। এবার এখানে একটা জিনিসই আমার বারবার মাথায় আসছে, সেটা হচ্ছে শিটংয়ে আমরা আগের বছর গেছিলাম, আমি গৌরব দা আমাদের সব সাবস্ক্রাইবারদের নিয়ে গেছিলাম। জায়গাটার মধ্যে একটা খুব মানে আলাদা ধরনের ভাইব আছে, মানে জায়গাটা পুরোটা এন্টায়ারলি গ্লুমি একটা জায়গা। এবং যারা যারা কিউরিওফাইটের কমিউনিটি পোস্ট ফলো করেন, যারা যারা করেন না অবশ্যই করবেন, প্রত্যেকটা আপডেট পাবেন। সেখানে আমরা বলেছি যে খুব উইয়ার্ড ঘটনার সম্মুখীন তোমরা হয়েছো, রাইট? এক্স্যাক্টলি। আমি জানতে চাই তোমরা শিটংয়ে কবে গেছিলে সেটা বলো আগে। আমরা গেছিলাম 2024-এর 8ই জানুয়ারি, মানে 8ই জানুয়ারি বেরিয়েছিলাম এখান থেকে। আচ্ছা, মানে তোমাদের বেশ অনেকটা দিন পর, নভেম্বর ডিসেম্বরের দিকে আমরা গেছিলাম ওখানে। তো আমাদের যাওয়ার প্রায় 10-11 মাস আগের ঘটনা এটা। কি ঘটেছিল সূর্য, একদম শুরু থেকে শুরু করো, আমি এন্টায়ারলি ঘটনাটা জানতে চাই তোমার থেকে, কি হয়েছিল বল। হ্যাঁ, এটা ঘটনাটা শুরু করার আগে আমি একটু বলে নিচ্ছি যে দেখো, পাহাড় কিন্তু মানে আমার মানে পাহাড়ের নাম শুনলেই আমার মন ভালো হয়ে যায়, ঠিক আছে? আর পাহাড় বলতে আমি বহুবার পাহাড়ে গেছি, কোনোবার আমার এরকম খারাপ অভিজ্ঞতা হয়নি, ঠিক আছে? কিন্তু এইবার মানে শিটংয়ে কিন্তু আমি অলরেডি 2বার গেছি। আমি শিটংয়ে গেছি এই 2024-এর বার, কিন্তু শিটংয়ে গিয়ে প্রথমবার আমার একটা খুব খারাপ অভিজ্ঞতা হলো, যেটা আমরা প্রেডিক্ট করতে পারিনি। অ্যাকচুয়ালি মানে অফিসের কাজের চাপ থাকে তো প্রচন্ড, তো আমরা চিন্তা ভাবনা করছিলাম যে 3-4 দিনের একটা ছুটির ব্যবস্থা করবো, করে নিয়ে আমরা পাহাড়ের সাইডে কোথাও একটা যাবো, কিন্তু শিটং তখনও ঠিক হয়নি। তো আমার একজন বন্ধু আছে, ঠিক আছে, ও চিন্তা ভাবনা করলো যে কোথাও যাবো, পাহাড়ের দিকে কোথায় যেতে হবে, ঠিক আছে? আমরা বেসিক্যালি মানে বলতে পারো আমার খুব ফেভারিট জায়গা হচ্ছে মুনতুন ভিলেজ, যেটা কালিম্পং এর একটা অফবিট, তুমি নেটে সার্চ করে দেখতে পারবে। মানে ওখানে গেলে আমার খুব মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে যদি না হয় তাহলে ওখানেই যাবো আমরা। তো এই হতে হতে কি, আমার একটা বন্ধু সোশ্যাল মিডিয়া থ্রু না একটা অ্যাড পায়, ঠিক আছে, যেরকম শিটং এ 2 রাত 3 দিন 2999 টাকা এনজিপি টু এনজিপি, ঠিক আছে? এত কমে প্লাস সাইট সিনিং, খাওয়া দাওয়া, সাইট সিনিং, এভরিথিং, খালি ট্রেনের টিকিটটা বাদ দিই, মানে অ্যাপার্ট ফ্রম ট্রেনের টিকিট। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কোথাও ঘুরতে গেলে আমরা কোনোদিনও টিকিট আগে থেকে বুক করে যাই না, আমরা সবসময় তৎকাল বা প্রিমিয়াম তৎকাল, এটা আমাদের নিয়ম বন্ধুদের মধ্যে। তো আমরা খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে 2999 টাকা এত কমে। তো ফোন করা হলো, তো ফোন করতেই আমাদের মন ভেঙে গেল, কেন না অ্যাটলিস্ট 8 জন লাগবে,
8 হেড কাউন্ট লাগলে ওই প্যাকেজটা পাবো আমরা। টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই যেমন থাকে সেরকমই। তো বললো যদি আপনারা যদি 4 জনই যেতে চান তাহলেও হবে, তাহলে সেটা 3899 টাকা হয়ে যাবে। এটা ডিসেম্বর মাসে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা যাবো জানুয়ারিতে, ঠিক আছে। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে এখন আপাতত এটাকে স্থগিত রাখো, 4 জনকে আরো জোগাড় করতে হবে আমাদের। 2999 বলে বেসিক্যালি সবাই রাজি হয়ে যেতে পারে, কিন্তু রাজি কেউ হচ্ছিল না, কারণ তাদের মনে আগুন জ্বলছিল না, কারণ ইনস্ট্যান্ট ঘুরতে যাওয়ার প্ল্যান সবার দ্বারা হয় না। আমরা ওয়েট করছিলাম যে যদি আরো 4 জনকে পাই, সবাইকে মোটামুটি বন্ধু বান্ধব বলছিলাম, তো হচ্ছিল না। 4 জন আমরা মোটামুটি রেডি। তো মোটামুটি 3-4 দিন গেছে, ওই ট্যুর পার্টির তরফ থেকে আবার ফোন এসছে যে দেখুন একটা ফ্যামিলি আছে, ওরাও 4 জন রয়েছে, তো আপনাদের ট্যুরটা যদি আমরা জয়েন্টে করাই আপনাদের কোনো আপত্তি থাকবে? না, আমাদের কোনো আপত্তি নেই। 2999 টাকায় হয়ে যাচ্ছে, 8 জন হয়ে যাচ্ছে, তাদের জিজ্ঞেস করুন তাদের কোনো আপত্তি আছে কিনা। বুঝলেন না, তাদের সাথে আমরা কথা বলেই ফোন করছি। তাদের প্রথমে একটু আপত্তি ছিল যে আপনারা 4 জনই ছেলে, আর ওদের ফ্যামিলিটা ছিল কি যে হাজবেন্ড ওয়াইফ, ওই ছেলেটার বোন আর ছেলেটার শালি, বুঝতে পারছো, ওরা 4 জন। মানে ছেলেটা মানে হাজবেন্ডের? হ্যাঁ, ওই ছেলেটা মানে হাজবেন্ডের, হাজবেন্ড ওয়াইফ মানে কাপল, ওই ছেলেটারই বোন আর ওই ছেলেটারই শালি, মানে মেয়েটার বোন ছেলেটার বোন, একদম ঠিক আছে। তো আমরা রেডি ফেডি হয়ে গেলাম, তৎকালে টিকিট ফিকিট সবকিছু কাটাবাটা হয়ে গেল। ওই আমরা ওই রাতের ট্রেন ধরে নিলাম, মানে সন্ধ্যের দিকে 7:40 8টা নাগাদ একটা ট্রেন ছিল, ওই ট্রেনটা ধরে আমরা একদম ভোর ভোর পৌঁছে গেলাম। তো গিয়ে দেখলাম যে আমাদের আগেই সেই ফ্যামিলিটা চলে এসছে। ওদের একটা টাটা সুমো বা বুলেরো টাইপের 9 সিটার গাড়ি দিয়েছিল, ওরা মালপত্র উঠাচ্ছে, আমরাও গেলাম, আমরাও গিয়ে মালপত্র উঠালাম। এবার ড্রাইভারের 7 সিটার বা 8 সিটার চাই একটা মানে বড় গাড়ি ছিল সুমো টাইপ, বুঝতে পারছো। তো আমি গিয়ে ড্রাইভারের সিটে, মানে ড্রাইভারের পাশের সিটটা সবসময় আমারই হয়, ঠিক আছে, যেখানে আমি চাই আমি ওখানে বসেই যে আমার খুব ভালো লাগে, সামনের সিট। আর ইটিনারিটা কেমন ছিল, মানে প্ল্যানিংটা কেমন ছিল যে আমরা যেতে যেতে সাইট সিনিং করতে করতে যাব, গিয়ে আমরা পৌঁছাবো শিটং এ। সেদিনকে আর কোথাও বেরোনোর কোনো ব্যাপার নেই। পরের দিনকে আমরা দাওয়াই পানি, 1 রাত শিটং 1 রাত দাওয়াই পানি, বুঝতে পারছো। আচ্ছা, পরের দিনকে আমরা বেরোবো দাওয়াই পানি, যেতে যেতে আমরা সাইট সিনিং করবো, করে দাওয়াই পানিতে উঠবো। আবার যখন ওখান থেকে পরের দিনকে আমরা এনজিপি বেরোবো, ওই দিনকেও সাইট সিনিং করতে করতে আমরা এনজিপি যাবো। এটা ছিল অ্যাকচুয়াল প্ল্যান। তো আমরা গাড়িতে উঠে পড়লাম, গাড়ি ছেড়ে দিল, আমার বন্ধুরা সব পিছনে, ওই ফ্যামিলিটাও পিছনে রয়েছে। তো আমি দেখলাম যে গাড়ি ছাড়া কিছুক্ষণের মধ্যে না আমার বন্ধুরা ওদের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেল একদম পুরোপুরি, মানে মনে হচ্ছে না যে ওরা অন্য আননোন ফ্যামিলি একখানা। তো এই আমাদের 4 জন বন্ধুর মধ্যে একজন মানে বন্ধু ছিল আমার, মানে আছে এখনো, বন্ধু ছিল বলাটা ভুল, ওর নাম হচ্ছে অবিনাশ, কিন্তু ওকে আমরা প্রেম বলে ডাকি। তার কারণ হচ্ছে প্রেম ভালোবাসার প্রতি একটু অভিজ্ঞতা বেশি রাখে, বুঝতে পারছো। মানে কেমন টাইপের, তোমাকে এক লাইনে বলে দিচ্ছি, ধরো রাস্তায় যদি কেউ জিজ্ঞেস করে এই অ্যাড্রেসটা কোথায় বা ট্রেনটা কখন আসবে, সেটা ওর গার্লফ্রেন্ড হয়ে গেল। কেন না, এত ওর লজিক হচ্ছে একটাই যে এত লোক থাকতে আমাকে কেন, বুঝতে পারছো, এরকম টাইপের একটা ছিল। আর কোনো জায়গায় গিয়ে প্রেমকে নিয়ে গিয়ে যদি গন্ডগোল না হয় তাহলে আমরা বিশ্বাস করি না যে প্রেম গেছে। ওকে, ঠিক আছে, ও গেলে গন্ডগোল হবেই। তো আমরা গেলাম, গিয়ে সাইট সিনিং করতে করতে যাচ্ছিলাম, যে এবার যে ওই কাপলের যে ওয়াইফ ছিল, হাজবেন্ড ওয়াইফ ছিল, উনি কিন্তু ইউটিউব ব্লগার, ঠিক আছে। আচ্ছা, প্রথম থেকে ভিডিও করছে যে আমরা এখানে যাচ্ছি, মানে প্রত্যেকটা স্পটে নামছে, উনি ভিডিও করছে, আমরা দেখছি, খুব ভালো লাগছে। তো যেতে যেতে আমরা গল্প টল্প করতে করতে যাচ্ছি। তো আমরা যখন হোমস্টেতে যখন পৌঁছাই তখন মোটামুটি 3:30 বেজে গেছে, 3টে 3:30 এরকম টাইপের হয়ে গেছে, বুঝতে পারছো। খুব কি পপুলার, মানে চিনি আমরা? না 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 না, নিউলি, ঠিক আছে, খুব বেশি সাবস্ক্রাইবার নয়, ঠিক আছে। আমরা গেছি, যাওয়ার পর ওখানে মোটামুটি ড্রেস ফ্রেস ছেড়ে স্নান টান করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর বললো যে লাঞ্চ রেডি হয়ে গেছে। ম্যানেজার ছিল না, 2 জন পরিচারিকা ছিল আর 1 জন ছেলে ছিল ওইখানে দেখাশোনা করার জন্য। উপরেই 4টে রুম আমরা পেয়েছিলাম, মানে কিরম রুমটা, মানে পাশাপাশি রুম, বুঝতে পারেন, পাশাপাশি ঘর। হোমস্টেটা এমন টাইপের যে সিঁড়ি দিয়ে নেমে আবার পাশের দুখানা রুম, এরকম টাইপের। তো ওরা 2টো রুম পাশাপাশি, আমাদের 2টো রুম পাশাপাশি, মানে আমাদের 4 জন, ওরা 4 জন। বিভৎস ঠান্ডা, তো ঠান্ডা মোটামুটি বেশ জাকিয়ে পড়ে গেছিল ওইখানে, মানে ওই টাইম থেকে ঠান্ডা লাগছিল, ঠিক আছে। লাঞ্চে যখন আমরা বসেছি না, বসার পর দেখছি ওই যে ভদ্রমহিলা আছে, মানে যে ওনার যে ওয়াইফ রয়েছে, ভদ্রমহিলা বলাটা ভুল, অল্প বয়সেরই মেয়ে ছিল। তো উনি না বারবার করে ওনার বরকে মানে খোঁচা মারছে যে কিছু বলার জন্য, মানে দেখছে সবকিছু আমি অ্যারেঞ্জমেন্ট করছি, এখানে খাবার দাবার টেবিল ঠিকঠাক করছি। তো আমি বললাম কিছু প্রবলেম হয়েছে, ছেলেটাকে জিজ্ঞেস করলাম। বলছে না, অ্যাকচুয়ালি পিছন দিকে না একটা অরেঞ্জ গার্ডেন আছে। তো ও বারবার করে বলছে, মানে ওনার ওয়াইফ বারবার করে বলছে যে অরেঞ্জ গার্ডেনে গিয়ে উনি একটা ভিডিও শুট করবে, আর ওই অরেঞ্জ মানে কমলা লেবু একটা পেরে লাইভ খাবে, এটা ওই ফুটেজে থাকবে, ব্লগে থাকবে। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলছে না, আমরা গিয়ে জিজ্ঞেস করলাম ওই পরিচারিকাদের, এই ছেলেটা বলছে, ঠিক আছে, ছেলেটার নাম ছিল অনুপম, ইয়েস অনুপম নাম ছিল। অনুপম বলছে যেরকম ওই পরিচারিকাদের গিয়ে জিজ্ঞেস করলাম যেরকম যাওয়া যাবে, তো ওনারা বলছে না ওটা ওনাদের প্রপার্টি না, ঠিক আছে, ওটা হচ্ছে পাশের বাড়ি, একটা বাড়ি রয়েছে, পাশের বাড়ির প্রপার্টি। হোমস্টেটা তোমাকে একটু বলে নিচ্ছি কিরকম টাইপের, একদম অ্যাবস্ট্রাক্ট এরিয়াতে, মানে আশেপাশে কোনো ঘর নেই, কিন্তু একটাই বাড়ি, হোমস্টের পাশে একটাই বাড়ি, আর অপোজিটে একটাই দোকান। এবারে এরকম মানে কি বলবো, একদম প্রপার অফবিট
কিন্তু আমার মন ভালো ছিল একটাই কারণে, যে দোকানটা রয়েছে ওখানে সিগারেট টিকেট সবকিছু পাওয়া যায়, আমার আর কিছু চাই না। তো আমরা ওখান থেকে বেরিয়ে নিয়ে ওই চিপস টিপস যা যা লাগবে সবকিছু কিনছিলাম, সিগারেট ফিগারেট কিনছিলাম। তো ওখানে একজন ভদ্র মহিলা ওই দোকানে বসে, ঠিক আছে, বয়স্ক ভদ্র মহিলা। তো ওনাকে আমি 500 টাকা যখন নোট দিয়েছি, উনি আমাকে বেশি টাকা ফেরত দিয়ে দিয়েছে ভুল করে। তো আমি ওনাকে বললাম যে আপনার হিসাবে মনে হচ্ছে কোনো ভুল হচ্ছে, ওনার হিসাবটা আমি বুঝিয়ে দিলাম। তো উনি খুব খুশি হলো যে আপনি তো নিয়ে চলে যেতে পারতেন, টাকাটা আপনি ফেরত দিয়েছেন, ঠিক আছে। তো এটা হওয়ার পর আমরা সবকিছু মোটামুটি রেডি হয়ে খাওয়া দাওয়া সবকিছু করলাম। করার পর ওরা বলছে যে ওখানে গিয়ে ভিডিও করবে, তো পারমিশন পাচ্ছে না। ওই পরিচারিকাটা বলছে এটা আমাদের প্রপার্টি না, পাশে যে বাড়িটা রয়েছে ওদের প্রপার্টি। ঠিক আছে, আমি গিয়ে কথা বলে একবার দেখি। তো ওই মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে পরিচারিকা মেয়ে রয়েছে, ঠিক আছে, সবাই আমাদের যারা যারা গেছে সব সঙ্গী সাথীরা সব পিছনে দাঁড়িয়ে রয়েছে। আমি কি জিজ্ঞেস করলাম যে এরকম ওই অরেঞ্জ গার্ডেনটা কি যাওয়া যেতে পারবে আজকে, উনি একটু ভিডিও করবে? বলছে না, এটা অ্যাকচুয়ালি উনি কাউকে অ্যালাউ করে না, যে ওনারা রয়েছে কাউকে অ্যালাউ করে না, ওখানে যাওয়া যাবে না, আগেও অনেকে রিকোয়েস্ট করে যেতে দেয়নি। আমি বললাম যে ওনারটা কি? বলছে ওই যে দোকানে যে বয়স্ক ভদ্রমহিলা রয়েছে, সামনে যে দোকানটা রয়েছে ওনারই ওটা বাড়ি, আর ওটা ওনারই অরেঞ্জ গার্ডেন। আমি বললাম আরে ওটা ওই আন্টির দোকান, আন্টির মানে অরেঞ্জ গার্ডেনটা আন্টির? বলছে হ্যাঁ আন্টির। তাহলে আন্টিকে তো আমি 2 মিনিটে পটিয়ে নেবো, ওনার সঙ্গে তো আমার ভালো একটা র্যাপও অলরেডি হয়ে গেছে, এটা তো জানেন না সেটা। তাহলে ওনাকে আমি 2 মিনিটে অরেঞ্জ মানেটা কি? মানে আন্টির অরেঞ্জ গার্ডেন, মানে আমি বলছি আন্টির অরেঞ্জ গার্ডেন, বুঝতে পারছি, মানে কমলা লেবুর বাগানটা হচ্ছে আন্টির, ওনার হচ্ছে উনি, ঠিক আছে। তো বলছে যে এরকম আন্টির অরেঞ্জ গার্ডেনটা আন্টি, উনি কাউকে অ্যালাউ করে না। আমি ওনাকে 2 মিনিটে আমি পটিয়ে নেবো। তো আমাকে ওই হিন্দিতে বলছে যে वो आंटी किसी से पटती नहीं है, ঠিক আছে, আলা মুঝসে পটেগি। ওরা তো জানে না, ওরা তো জানে না অ্যাকচুয়ালি যে এরকম আমার সঙ্গে ভালো র্যাপ হয়ে গেছে একটা। অত বিল্ড আপ মারলাম ওখানে, এবার মেরে নিয়ে সবাইকে নিয়ে গেছি। আন্টি কোনোভাবে কনভিন্স হচ্ছে না, ভদ্রমহিলা কোনোভাবে কনভিন্স হচ্ছে না। আমি কত করে বলছি দেখুন আমরা অনেক দূর থেকে এসেছি, ভিডিও করে চলে যাবো, পুরো প্রেস পাম্পচার তাহলে একদম। সবাই দাঁড়িয়ে দূর থেকে দেখছে। দেখছি যে জঙ্গল থেকে, মানে ওই অরেঞ্জ গার্ডেনের পিছনে একটা জঙ্গল ছিল, জঙ্গল থেকে একটা ছেলে হাতে বস্তা করে না কিছু নিয়ে ওই ঢুকছে, মানে ওনারই হয়তো ছেলে, আমরা প্রথমে ভেবেছিলাম হ্যাঁ ওনারই ছেলে, পরবর্তীকালে কনফার্মও হয়েছে। তো উনিও এসে বলছে না এখানে অ্যালাউ করা যাবে না, কেন না তোমাদের দেখে আরো গেস্টরা আসলে, মানে আশেপাশে যারা টুরিস্ট থাকে তারাও ঢুকে যাবে এখানে, আমরা কোনো ভিড় চাইছি না এখানে। আমি আন্টিকে ওই আমাদের যে টিম ছিল ওদের দিকে দেখিয়ে বললাম দেখুন ওরা নতুন বিয়ে করেছে, খুব ইচ্ছা আপনার অরেঞ্জ গার্ডেনে আসা, আপনি এখন যদি না করে দেন তাহলে ওদের মন ভেঙে যাবে। যখনই আমি এই কথাটা বলেছি না, ওই ভদ্রমহিলা কি করলো, আমাকে ক্রস করে গেটের বাইরে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে না ওদের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে একবারে। তাকিয়ে আমি ওনার মুখটা ভালো করে দেখছি, আমার মনে হচ্ছে ওনার চোখে হঠাৎ করে যেন জল চলে এসেছে ভদ্রমহিলার, যিনি ওনার, বুঝতে পারছো? আচ্ছা। তো আমাকে বলছে যে কতক্ষণ তোমরা থাকবে ওইখানে? আমি বললাম এই তো যতক্ষণ সূর্যের আলো ততক্ষণ আমরা, মানে তখন সূর্যের আলোটা এত সুন্দর ভাবে পড়ছে অরেঞ্জ গার্ডেনে, ভিডিও সত্যি খুব ভালো হবে, যতক্ষণ আলো থাকবে ততক্ষণই থাকবো, তার আগেই বেরিয়ে যাবো আমরা। মোটামুটি বলছে সন্ধ্যের আগে কিন্তু তোমরা বেরিয়ে যাও। হ্যাঁ একদমই, তার আগেই বেরিয়ে যাবো। এবার ওই ছেলেটা বলছে ওনার পাশ থেকে কেন তুমি অ্যালাউ করছো, মানে ওদের ল্যাঙ্গুয়েজে বলছে, যে আমি বুঝতে পারছি যেটাই বলছে, কেন তুমি অ্যালাউ করছো। তারপর আমি আন্টিকে বললাম দেখুন ঝড় বৃষ্টিতে তো অনেক কমলা লেবু পড়ে নষ্ট হয়ে যায়, তো একটা কমলা লেবু আমরা পেরে খাবো ওখানে, আর ওটা ভিডিও হবে আমাদের, আশা করি আপনার কোনো আপত্তি নেই এটাতে। বলছে যা করা তাড়াতাড়ি করে বেরিয়ে যাও তোমরা। বললাম ঠিক আছে। তো ওরা ঢুকছে না, ওই আন্টি কিন্তু ওনাদের দিকে মানে কারোর দিকে লক্ষ্য নেই, ওই হাজবেন্ড ওয়াইফ যারা ঢুকছে ওদের দিকে লক্ষ্য, আমি দেখতে পেলাম জিনিসটা, ঠিক আছে। সবাইকে আমি ডাকলাম ভিতরে, সবাই খুব খুশি যে না ম্যানেজ করা গেছে ওখানে। ওরা ঢুকেছে, অরেঞ্জ গার্ডেনে গিয়ে ব্লগ ফ্লগ সবকিছু করছে। তো আমি কি করেছি যে ওই যে ছেলেটা, ওনার যে ছেলেটা এই জঙ্গলের ভিতর দিয়ে আসলো, আমি ওইখানে গিয়ে দেখলাম যে একটা কাটা তার দিয়ে না পুরোপুরিটাকে ঘেরা রয়েছে, আর একটা জায়গায় কাটা তার দিয়ে গেট করা রয়েছে, বুঝতে পারছো, মানে কাটা তারটাকে সরিয়ে তুমি যেতে পারো বাইরে। তো কাটা তারটাকে সরিয়ে নিয়ে আমি ওই জঙ্গলটার দিকে গেলাম, জঙ্গলটার দিকে অনেকটা আমি এগিয়ে গেছি, দারুণ লাগছিল জায়গাটা, হেভি জায়গা পুরোপুরি ওখানে। জঙ্গলটা হলেও কি হবে, কিন্তু দারুণ জায়গা। আমি খেয়াল করলাম যে পাশে একটা রাস্তা গেছে, আমাদের গাড়িটা কিন্তু ওই রাস্তা দিয়েই বাঁক নিয়ে এই হোমস্টেতে এসছে। আমি তখন বুঝতে পারলাম যে আচ্ছা এই জঙ্গলটা তার মানে এই রাস্তার সামনে কানেক্ট করেছে পুরোপুরি, মানে জঙ্গলটা থেকে একটু এগিয়ে গেলে ওই রাস্তাটা দেখা যাচ্ছে, একটা কলের পাইপ লাইন সোজা গেছে। দেখলাম টেকলাম, এবার চিন্তা ভাবনা করছি যে তার মানে এখান দিয়েও যাওয়া যেতে পারে। হঠাৎ শুনতে পাচ্ছি যে আমাদের ওই অরেঞ্জ গার্ডেনের ওখানে মানে মনে হচ্ছে মারামারি লেগে গেছে, পুরোপুরি চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে হঠাৎ করে। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে এসেছি, এসে দেখছি যে হ্যাঁ ওই যে প্রেম নামে যে ছেলেটা আছে, ওর সঙ্গে যে আন্টির যে ছেলে ছিল, ওই দাও দিয়ে ওর গলা নামিয়ে দেবে এমন অবস্থা হয়ে গেছে, মানে মারামারি লেগে গেছে পুরোপুরি ওর সাথে, মানে ও ভয় একদম কুকুরে গেছে আমার বন্ধুটা, মানে ওকে বলছে এখনই মেরে ফেলবে এরকম লাগছে। ওরা সবাই ছাড়ানোর চেষ্টা করছে, আমিও কি ছাড়ানোর চেষ্টা করলাম, আমি কি ওকে খুব ছাড়লাম, আমি বুঝতে পেরেছি ও কোনো না কোনো অন্যায় করেছে, নাহলে এরকম হয় না। ওকে ঝাড়তে ঝাড়তে আমরা ওখান থেকে বেরিয়েছি সবাই। আমি ওকে খুব মানে মাথা আমার খুব গরম হয়ে গেছিল আমার, যে তুই আমি এত কষ্ট করে ম্যানেজ করলাম, তারপরে তুই কি জায়গাটা নষ্ট করে ফেললি।
ও বলছে আমি কিছু করিনি, তুই শোন, বিশ্বাস করে আমি কিচ্ছু সেরকম কিছু করিনি। আমার না করলে এরকম চিল্লামিল্লি করে। ওরে আমরা ঘরে চলে এসেছি। আমাকে বলছে তুই কি করেছিস বলতো? বলছে আমি কিছু করিনি, আমি ওই মানে অরেঞ্জ গার্ডেনটা ক্রস করে ওদের বাড়ির সামনে একটা ড্রাম রাখা ছিল, ওই ড্রামের মধ্যে না মনে হচ্ছে কোনো পাখি রয়েছে বা কিছু রয়েছে, ওটা ছটফট করছিল, আমি ওটাই দেখতে গেছিলাম। ওই ছেলেটা হাতে দাও নিয়ে বেরিয়ে এসছে। আমি ভাবলাম যে তাই তো, তো এমন কিছু সত্যি করেনি, যদি এটাই করে থাকে তাহলে তো এমন কিছু অন্যায় করেনি, ও তো দেখতেই গেছিল। একটা মনে খটকা লাগলো, আমি কিছু বলিনি আর। তো এবার দেখো মানে খাওয়া দাওয়া করেছি, সারা রাত জার্নি করে এসেছি, খুব ঘুম পাচ্ছিল, শুয়ে পড়েছি, প্রায় চোখটা লেগেও এসছে। হঠাৎ দেখছি গেটের বাইরে নক হচ্ছে, উঠেছি, উঠে গেটটা খুলেছি। গেট খুলে দেখছি যে ওই হাজবেন্ড ওয়াইফ এসছে, আর ওই ভদ্র মহিলা খুব কাঁদছে, মানে ওনার যে ওয়াইফ রয়েছে উনি খুব কাঁদছে। এখন ভিতরে আসো ভিতরে আসো, সবাই আসলো ভিতরে। ওরা কি হয়েছে, কান্নাকাটি কেন করছো? বলছে যে একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? বলছে ওনার কাঁধে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন, ওনার আইডি প্রুফ, কিছু টাকা পয়সা, আর ওনার মায়ের শেষ স্মৃতি কানের দুল, যেটা উনি ভুল করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল। সেই ব্যাগটা উনি ওই অরেঞ্জ গার্ডেনে কোথাও না কোথাও একটা থেকে ঝুলিয়ে চলে এসেছে গাছের মধ্যে, ওটা নিতে ভুলে গেছে তাড়াহুড়োর মধ্যে। বলছে আমার মায়ের শেষ স্মৃতি, এখন যদি ওটা যদি ওখান থেকে মিস হয়ে যায় আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, এটা আমারই ভুল হলো, আমি কেন এটাকে মনে করে আনতে পারলাম না। আমি বললাম আপনি তো ভিডিও করছিলেন, তাহলে ফোনটা কি করে ব্যাগের মধ্যে গেল? বলুন আমি আইফোনে ভিডিও করি, আমি অ্যান্ড্রয়েডটা ব্যাকআপের জন্য সাথে রাখি। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আন্টির কাছে গিয়ে বলবো আমরা। আমি বলবো যে আমরা যাবো না, আপনি একটু এনে দিন আমাকে, এদের কান্নাকাটি করার কোনো ব্যাপার নেই। উঠলাম, উঠে নিয়ে গেলাম ওদের সবাইকে নিয়ে, গিয়ে ঠক ঠক করছি, ওদের কোনো সারা শব্দ নেই আন্টিদের। ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা কোনো রকম রেসপন্ড করছে না। তো আমি চিন্তা করলাম যে আর কিছুক্ষণ পর তো দোকান খুলবেই, দোকান থেকে ম্যানেজ করে নেবো, অসুবিধা কিছু নেই। তো সবাই ঘরে চলে আসলাম, ওরাও নিজেদের ঘরে চলে গেল। এবার সন্ধ্যেবেলা বারবিকিউর একটা প্ল্যান করা হয়েছিল, যে সন্ধ্যেবেলা বারবিকিউ হবে, ক্যাম্প ফায়ার হবে, সবকিছু হবে। সন্ধ্যেবেলা হয়ে গেছে, তখনও দেখছি না দোকান ওনারা কিন্তু খুলছে না, ঘর থেকে কাউকে বেরোতে দেখা যাচ্ছে না। এইবার প্যানিক শুরু হচ্ছে মনে মনে, যে কালকে তো সকালবেলা বেরিয়ে যেতে হবে, ফার্স্ট সকালে ভোরবেলা বেরিয়ে যেতে হবে সকাল সকাল আমাদেরকে দাওয়াই বানির জন্য। তো এরা যদি দোকান না খুললে তাহলে তো ব্যাগটা পাওয়া যাবে না। ওনারা খুব মন খারাপ করে ফেলেছে, সন্ধ্যেবেলা হয়ে গেছে। এবার আমরা ওই কেয়ারটেকার যারা ছিল ওদেরকে গিয়ে বললাম, বলছে আমরা কিছু করতে পারবো না। ওই যারা পরিচারিকা যারা ছিল তারা বলছে আমরা কিচ্ছু করতে পারবো না, আপনারা কেন গেছেন? আমরা বারবার করে বলেছিলাম ওই ভদ্রমহিলা পাগল, উনি বদ্ধ উন্মাদ, ওনার সাথে আপনারা কেন কথা বলতে গেলেন, কেন ওনার অরেঞ্জ গার্ডেনে গেছেন? আমরা কিছু করতে পারবো না এতে। এইবার হয়েছে কি, ক্যাম্প ফায়ার চলছে, বারবিকিউ সবই চলছে, গান টান চলছে, ওরা পুরো এন্টায়ার টিমটা, মানে যে ফ্যামিলিটা আমাদের সঙ্গে গিয়েছিল, ওরা পুরো মন মরা হয়ে রয়েছে। এবার দেখো, কোথাও যদি আমি ঘুরতে যাই না, আমি কোনোদিনও নিজের জন্য চিন্তা করি না, আমি সবসময় চিন্তা করি যে আমার সামনের মানুষটা কিভাবে এনজয় করবে, ওরা এনজয় করলে আমার এনজয়মেন্ট। মন ফোন খারাপ করে ওরা ক্যাম্প ফায়ারের সামনে বসে রয়েছে, আমাদেরও খুব মন খারাপ লাগছে যে আমরা এনজয় করবো, ওরা চুপচাপ বসে থাকবে। তো কি করবো, কি মানে মাথায় কোনো কাজই আসছিল না যে কি করবো এখন। বারবার করে উঠে উঠে দোকানটা দেখছিলাম যে না, দোকানটা এখনো স্টিল বন্ধ। তো ওই টাইমে না ড্রিঙ্ক চলছিল, ওরাও করছিল ড্রিঙ্ক, খুব মন মেজাজ খারাপ। ওই ভদ্রমহিলা কাঁদছে, ওনার ওয়াইফ বারবার করে কাঁদছে, ওর শালি আর বোনটা বারবার করে মানে সান্ত্বনা দিচ্ছে, দাঁড়া সব ঠিক হয়ে যাবে, একটু পরে দেখবি বেরোবে, এরকম বলছে বিভিন্ন ধরনের কথা। এইবার কি হয়েছে, এরকম ড্রিঙ্ক করতে করতে না, মানে যখন ড্রিঙ্কের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আমার মাথায় হট করে ট্রিগার্ড হয়ে গেছে, মানে হট করে আমি ট্রিগার্ড হয়ে গেছি। আমি ভদ্রমহিলাকে বললাম যে দেখুন, আজকে রাত্রের মধ্যে আপনার ব্যাগ আপনার কাছে থাকবে, কারণ প্ল্যান বি এবার ইউজ করতে হবে, যখন সোজা আঙুলে ঘি বেরোচ্ছে না, তখন প্ল্যান বি ইউজ করতে হবে। তো অনুপম নামে ছেলেটা আমাকে বলছে কি যে কি করবেন? তাহলে পিছন দিকে না একটা রাস্তা আছে, আমি জঙ্গলে যখন গেছিলাম তখন দেখেছি, ওই পিছন দিকের রাস্তা দিয়ে না আমরা ঢুকবো, ঢুকে নিয়ে ওই কাঁটাদার দিয়ে সিম্পলি যাবো অরেঞ্জ গার্ডেনে, ব্যাগটা নেবো, চলে আসবো। এটা এখন করবো না, সবাই ঘুমিয়ে পড়ুক, তারপর আমরা বেরোবো। তাহলে এখন বেরোতে গেলে সবাই জেনে যাবে, জিজ্ঞেস করতে পারে, বা আমরা ধরাও পড়ে যেতে পারি, বুঝতে পারছো? তো ওই চিন্তা ভাবনা করলাম। তো সবাই মোটামুটি ডিনার ফিনার কমপ্লিট করলো, রাত্রি মোটামুটি 1টা বাজে ওরা বেরোনো, মানে শোয়ার আগে না ওরা তো শুয়ে পড়ে তাড়াতাড়ি, পরিচারিকা যারা ছিল। বলছে দেখুন আপনারা কিন্তু বাইরে বেরোবেন না, কারণ এখানে খাই রয়েছে, খাদ রয়েছে অনেক কিছু, আপনারা কিন্তু অন্ধকারে বুঝতে পারবেন না, পড়ে যাবেন। না না, আমরা কোথাও বেরোবো না, আমরা বসছি, আমরা কিছুক্ষণ পর আমরা ঘরে চলে যাব। তো ওরা চলে গেল, আমরা ওয়েট করছিলাম আরো কিছুক্ষণ যাক, ওরা শুয়ে পড়ুক, লাইট ফাইট নিয়ে দিক, তারপর আমরা এখান থেকে বেরোবো সবাই মিলে। তো মোটামুটি 1টা বাজে আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। ঠিক আছে, গরম পোশাক গায়ে পরে নিয়েছি। ওখান থেকে রাত্রিবেলা বেরিয়েছি, এত অ্যাডভেঞ্চার লাগছে জায়গাটা ওই টাইমটা, মানে পুরো অন্ধকার। আমরা ওই 8 জন মোটামুটি একসঙ্গে বেরিয়েছি, হাতে খালি মোবাইলের টর্চ। এইবার যে মানে ভদ্রমহিলা কান্নাকাটি করছিল ওনার মায়ের ওই কানের দুল বা ব্যাগের জন্য, হোয়াট এভার, উনি হঠাৎ করে না মহাত্মাকাঙ্ক্ষী হয়ে গেছে, বলছে আমি এটা ভিডিও করব, এই যে আমরা যাচ্ছি এখন, এটা আমি পুরোটা শুট করবো। হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই জঙ্গলের ভিতর আপনারা ঢুকবেন না, ওখানে আমি আর অনুপম ঢুকবো, আমরা গিয়ে ব্যাগটা নেবো, আমরা ওখান থেকে বেরিয়ে আসবো।
তো আমরা ওখান থেকে বেরোনোর সময় গিয়ে ওই জঙ্গলের সামনে গিয়ে আমরা দাঁড়াই, যেখান থেকে আমরা ঢুকবো অ্যাকচুয়ালি জঙ্গলটা, রাস্তার মধ্যে ওরা দাঁড়িয়ে রয়েছে, আমরা জঙ্গলে ঢুকবো। আমি স্পেশালি প্রেমকে বললাম, দেখ আর কিন্তু কোন রকম সিলি মিস্টেক করিস না, এই 3জন মেয়ে রয়েছে এখানে, এদের দায়িত্ব কিন্তু তোদের 3জনের, আর কোন রকম যদি কোনো প্রবলেম হয় ওখান থেকে চিল্লাবি, আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসবো, খুব বেশি দূর নয়, মানে এই জঙ্গল দিয়ে ঢুকলে মোটামুটি 3-4 মিনিটও হাঁটতে হবে না, তার আগে আমরা ওই কাঁটাতারটা পেয়ে যাবো। তোরা বাইরে দাঁড়ালো, আমি আর অনুপম ঢুকলাম। আমরা হাঁটতে হাঁটতে গিয়ে একদম পৌঁছালাম ওই একদম 3 নম্বর গাছটা, মানে 1, 2, 3 তিনখানা গাছ ছিল, এবং প্রথম গাছটার দিকে আমরা পৌঁছালাম, বুঝতে পারছো, অরেঞ্জ গাছটার দিকে। আর ওই যাওয়ার আগে না আমি ওই ভদ্রমহিলার ওই আইফোন থেকে ভিডিওটা দেখে নিয়েছিলাম যে এক্সাক্ট ওই ব্যাগটা কোথায় রাখা আছে, যে ভিডিওগুলো উনি করেছিল, তো ভিডিওতে 2-3 জায়গাতে ব্যাগটা স্পট হচ্ছিল যে এই জায়গাটায় ব্যাগটা রাখা রয়েছে, খুব একটা বুঝতে অসুবিধা হয়নি যে কোন গাছটাতে মানে কোথায় রেখেছে ব্যাগটা। তোমরা এই কাঁটাতারটা সরিয়ে নিয়ে আমরা ওই অরেঞ্জ গার্ডেনে ঢুকলাম টর্চ মারতে মারতে। আর হোমস্টের দিক থেকে একটা আলো আসছিল এদিকে, মানে হোমস্টের একদম বাইরে একটা আলো সবসময় ওরা জ্বালিয়ে রাখে, পরবর্তীকালে আমরা জানতে পেরেছি, ওই আলোটা আবছা আসছিল এই গার্ডেনের দিকটাতে। তো আমরা টর্চ নিয়ে, মোবাইলের টর্চ নিয়ে ওই বাগানে ঢুকলাম, ঢুকে দেখলাম হ্যাঁ ব্যাগটা রয়েছে। এবার ব্যাগটা নিতে গেছি, তখন শুনতে পাচ্ছি যে কেউ কাপড় কাচলে যেমন আওয়াজ হয় না, মনে করো কেউ আছাড় মেরে মেরে কাপড় কাচছে, যেরকম আওয়াজ হয় এক্স্যাক্টলি ওরকম সাউন্ড আসছে, আর একজন খুব কাঁদছে, মহিলা কণ্ঠ, হ্যাঁ একজন মহিলা কণ্ঠ হাউ হাউ করে কাঁদছে, আর ওরকম কাপড় কাচার মধ্যে আওয়াজ হচ্ছে। তো আমি আর অনুপম না, ওই পাঁচিল ছিল, ওই পাঁচিলের সামনে দাঁড়িয়ে দেখছি যে ওই যে ভদ্রমহিলা যার দোকান ছিল, মানে যিনি ওনার অ্যাকচুয়ালি, উনি কি করছে যে ওনার ছেলে বস্তার মধ্যে কোনো পাখি বা কিছু ভরছে, ওই বস্তাটাকে উনি আছাড় মেরে মেরে মারছে, মেরে ওর ভিতর থেকে পাখিটাকে বের করছে, বের করে মানে পাখিটা আধমরা, ওকে আবার মারছে, মাটির মধ্যে মারছে আর হাউ হাউ করে কাঁদছে। আমরা ভাবছি কি করছে, মানে ওটা দেখে মনে হচ্ছে চিল, বেশ বড় সাইজের পাখি, বুঝতে পারছো, ওইভাবে মারছে, মেরে নিয়ে পাখিটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আবার একটা পাখি এরকম করে ভরছে ওনার ছেলে, উনি কাঁদছে আর কাঁদতে কাঁদতে ভাবে মারছে। আমরা ভাবছি কনফার্ম সাইকো, মানে এরকম কেউ করে না, এত রাত্রিবেলা পাখি কেন মারবে, এই চিন্তা ভাবনা করছি। হঠাৎ আমাকে অনুপম বলছে কি যে সূর্য, আমাদের কি টিমের মধ্যে কেউ এসছে জঙ্গলের মধ্যে? আমি বললাম কেন বলো তো? বলছে যে ওই 3 নম্বর যে গাছটা, আমরা 1 নম্বর গাছে দাঁড়িয়ে রয়েছি, মাঝখানের একটা, তারপর একটা গাছ ছিল, ওই 3 নম্বর গাছের গুড়ির পিছন থেকে মনে হচ্ছে কেউ দেখছে। বললাম যে না, আমাদের দেখো তার মানে কাটা তারের যে জায়গাটা আছে, মানে যেটা গেট করা রয়েছে সেটা আমাদের পাশেই রয়েছে, যদি তাকে আসতে হয় তাহলে তো এইভাবেই আসবে, সে তো আর তার টপকে আসবে না, আর সে আসলে সে তো আমাদের ডাকবে। বলছে না, আমার শালীর এরকম স্বভাব রয়েছে, লুকিয়ে লুকিয়ে আমাকে ভয় দেখায়। আলাম না, আমার তো মনে হচ্ছে না। তুমি কোন জায়গাটা দেখেছো? বলছি 3 নম্বর গাছের গুড়িটার সামনে ভালো করে দেখো। আমরা তাকিয়ে আছি 3 নম্বর গাছটার দিক থেকে, কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ দেখতে পাচ্ছি যে 2 নম্বর গাছের লেফট সাইড থেকে একজন ওরকম উকি মেরে দেখছে, এবার যেই চোখে চোখ পড়ে গেছে অমনি সেই যেন পিছন দিকটা গিয়ে মিলিয়ে গেল। এইবার যখন ওরকম হয়েছে না, আমি তখনই বুঝতে পেরেছি যে এই কারণের জন্য এরা কিন্তু এই অরেঞ্জ গাছটাতে, মানে অরেঞ্জ গার্ডেনটাতে আমাদের অ্যালাউ করছে না, এখানে গন্ডগোল রয়েছে। আমি অনুপমকে বললাম, অনুপম আর দাঁড়ালে চলবে না, স্ট্রেট বেরো এখান থেকে, আর কোনো দিকে তাকাবে না, স্ট্রেট বেরো। বলছে কি হয়েছে, কোনো ভূত পেতের ব্যাপার নেই তো? আর তুমি কোনো কথা বলো না, স্ট্রেট বেরো এখন, আর একদম পিছন দিকে তাকাবে না। এইবার আমরা হাঁটছি, আমরা স্পষ্ট ফিল করছি যে আমাদের পাশেই কেউ যেন হাঁটছে, আর তার পায়ে একটা নুপুর পরা রয়েছে। একদম ঝুমুরের শব্দ যেমন হয়, খুব মৃদু শব্দ শোনা যাচ্ছে, যে আমরা হাঁটছি, আমরা দাঁড়াচ্ছি, সেও দাঁড়িয়ে যাচ্ছে। আমি অনুপমকে বারবার বলছি যে অনুপম পিছনে তাকাবে না, যেটুকু মোবাইলে আলোতে দেখা যাচ্ছে। এইবার হাঁটতে হাঁটতে মনে হচ্ছে পাশে হাঁটছে একবার মনে হচ্ছে পিছনে হাঁটছে। এইবার মানে যত আমরা এগোচ্ছি তত যেন জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছি। আমরা যত আমরা এগোচ্ছি তত মনে হচ্ছে ওই রাস্তায় যাচ্ছি না, জঙ্গলের ভিতর এগিয়ে যাচ্ছি। মানে যেখান থেকে যেতে, রাস্তা অব্দি যেতে মিনিট 2-3 লাগে, সেটা মনে হচ্ছে না আমরা আরো ডেপথে চলে যাচ্ছি। মানে রাস্তা খুঁজেই পাচ্ছি না, এমন একটা অবস্থা হয়ে গেছে। এইবার আমার মনে হচ্ছে কেন জানি না, যে মানে আমি সাইডেও মনে হচ্ছে কেউ হাঁটছে, আর ঠিক উপরে যে গাছগুলো রয়েছে আমার মাথার উপর থেকে না, মানে ঘাটটা পুরো ভারী হয়ে যাচ্ছে, এমন লাগছে যে মনে হচ্ছে গাছের উপর থেকেও যেন কেউ ফলো করতে করতে আমাদের যাচ্ছে, আমাদের পিছন পিছন। এমন অবস্থা, মানে গা হাত পা পুরো কাঁপতে আরম্ভ করে দিচ্ছে। এইবার আমি হঠাৎ সাইডে তাকিয়ে দেখছি যে অনুপম আমার পাশে নেই। অনুপম কিন্তু আমার পাশে নেই, আমি ডাকছি, নেই, আমার পাশে নেই, সাইডেও নেই, ডান দিকেও নেই, বাঁ দিকেও নেই, সোজাও নেই। সোজা গেলে তো ক্রস করে দেখতেই পারবো, নেই। আমি এবার ডাকছি অনুপম অনুপম করে, অনুপমকে খুঁজে পাচ্ছি না। এবার যদি পিছনেও থাকে তাহলে তো আমাকে পিছনে তাকাতে হবে, যেটা আমি তাকাতে না করছিলাম। যে পিছনে তাকানোর কোনো নিয়ম নেই, পিছনে তাকাবো না, এরকম চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু ওকে আমি আর খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে মানে অগত্যা আমাকে যখনই পিছনে তাকাতে হলো, মানে আমি জাস্ট ঘুরেছি, একদম মনে হলো যে আমার পিঠ অব্দি কেউ এসে গেছিল। যে আমি তাকালাম, সে হঠাৎ করে মানে কোনার দিকে যে বাঁক ছিল সেই বাঁকের মধ্যে মিলিয়ে গেল। আমার গা না 1 সেকেন্ডের জন্য কেঁপে উঠেছিল এই টাইমে।
সঙ্গে সঙ্গে আমি দেখছি যে অনুপম কি করছে, যে ওই মানে পিছন দিকে একটা গাছ ছিল, ওই গাছের দিকে না মানে গাছের দিকে মুখ পুরো উঁচু, ওই গাছের দিকে মুখ উঁচু করে তাকিয়ে রয়েছে, হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেছে, টর্চের আলোটা দেখা যাচ্ছে পুরোপুরি। আমি দৌড়ে ওর কাছে গেছি, গিয়ে দেখছি পুরো চোখ উল্টে গেছে, একদম চোখ উল্টে গেছে, দাঁতে দাঁত লেগে গেছে। আমি ওর ফোনটা কোনো রকমে তুলেছি, ব্যাগটা আমার কাঁধে, কিন্তু ওনার মিসেসের। আমি ওকে ঝাঁকাচ্ছি রীতিমতো, অনুপম সব ঠিক আছে, কিচ্ছু হয়নি, তুমি চলো এখান থেকে। 2-3 বার ঝাঁকিয়েছি, ও তখন একটু নর্মাল হয়েছে। ওকে হাত ধরে আমরা হাঁটছি না, মানে রীতিমতো আমরা বুঝতে পারছি পিছনে কেউ তাড়া করেছে এমন লাগছে, মানে আমরা হাঁটছি না, আমরা দৌড়াচ্ছি রীতিমতো। আর কেউ একজন পায়ে ঝুমুর পরা মানে নুপুর পরা, সে যেন ক্রমাগত আমাদের পিছন কিন্তু ফলো করছে। আমরা কোনো রকমে যখন দৌড়াতে দৌড়াতে অনেকটা এগিয়ে গেছি, তখন দেখতে পাচ্ছি যে আমার যে বন্ধু বান্ধব যারা ছিল ওরাও একটা এগিয়ে এসছে ওখান থেকে। ওদের দেখে আমি একটুখানি সম্বিত ফিরে পেলাম, একটুখানি রিল্যাক্সড হলাম, মানে প্রচন্ড ভয় লাগছিল এখানে আমাদের। এইবার ওরা ব্যাগটা পেয়ে ওনার ওয়াইফ খুব খুশি, সবাই খুব খুশি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনুপম কিন্তু হঠাৎ করে দুম মেরে গেছে। ও কিন্তু ওর মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই, ও মাথা নিচু করে রয়েছে, কোনো রকম কোনো কথাবার্তা কিছু বলছে না। আমরা ঘরে চলে গেলাম, উনিও খুব খুশি। উনি যে যার ব্যাগ ছিল উনি বলছিল যে খুব থ্যাংক ইউ আপনাকে, আপনি ছাড়া কেউ পারতো না এটা করতে। ঠিক আছে, কথাবার্তা বললাম, বলে নিয়ে এবার আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছে। সারাদিন টায়ার্ড, দুপুরে ঘুমাতে পারেনি, তার মধ্যে অল্প বিস্তর ড্রিঙ্ক করা হয়েছে, খুব ঘুম পেয়ে গেছে আমার। আর আর একদম ভালো লাগছে না আমার, এরকম লাগছে। ওরা নিজেদের ঘরে চলে গেল, আমরাও নিজের ঘরে চলে আসলাম। এসে জাস্ট ওই লেপটা গায়ে দিয়েছি, দিয়ে চোখ বন্ধ করেছি, ঘুমিয়ে পড়েছি। আমি চোখ বন্ধ করেছি, ঘুমিয়ে পড়েছি। স্বাভাবিক সেটা। হ্যাঁ, একদম তো টায়ার্ড পুরোপুরি, শরীর ছেড়ে দিয়েছে পুরোপুরি। মোটামুটি ধরে নাও 8 ঘন্টা হয়েছে, দেখছি প্রেম ডাকছে আমাকে। এবার ডাকছে তো আমার মনে হচ্ছে কত দূর থেকে যেন আমাকে ও ডাকছে, এরকম লাগছে, মানে আমি একজন খুব খুব টায়ার্ড, আমি এরকম লাগছে। আমি তখন উঠে না ওপর খুব বিরক্ত হয়ে গেছিলাম, যে কি রাত্রে তুই ঘুমাতেও দিবি না আমাকে, কি হয়েছে, কেন প্যানিক করছিস? ওকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, বিরক্ত হয়ে বলছে দেখ গেটের বাইরে কেউ নক করছে। গেটের বাইরে নক করছে, হ্যাঁ দেখি সঙ্গে সঙ্গে নক করছে, কন্টিনিউসলি নক করে যাচ্ছে কেউ না কেউ। ওঠ, উঠে দেখ। ও আর সাহস হচ্ছে না উঠে যাওয়ার। আমি উঠলাম, উঠে গেটটা খুলে দেখছি যে ওনার বোন আর শালি এসছে। ওদের তখন ওই টাইমে দেখে না আমার সত্যি আমার মানে বলা উচিত না, আমার খুব বিরক্ত লাগছিল, যে আর ভালো লাগছে না, এরকম লাগছে, আর ভালো লাগছে না, শরীর শুতে চাইছে, চোখ ঘুমাতে চাইছে, আর ইচ্ছা করছে না। তা আমি জিজ্ঞেস করলাম যে কি হলো আবার? বলছে দাদা বৌদি না একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে। অ্যাবনর্মাল বিহেভিয়ার মানে? বলছে একটু আসবেন। ঠিক আছে, আমি গায়ে একটা জ্যাকেট চড়ে নিলাম, অনুপমকে বললো, আমার বন্ধু প্রেমকেও বললাম চল আমার সাথে। ও বেরোলো। বললাম কি হয়েছে? বলছে আমি লাস্ট যেটা দেখলাম না, দাদা বৌদিকে নিয়ে না ওই জঙ্গলের দিকটা আবার গেছিল। আবার জঙ্গলের দিকটা কেন গেছিল? বলছে জানি না, আবার দুজন মিলে জঙ্গলের দিকটা গেছিল, জঙ্গল থেকে আবার ফিরে এসে এরকম উল্টো পাল্টা বিহেভিয়ার করছে। বললাম চলুন। গেছি, গিয়ে নেমেছি, নেমে গিয়ে দাঁড়িয়েছি। এবার দেখো একজন হাজবেন্ড ওয়াইফের ঘরে তো হঠাৎ করে ঢুকে যাওয়া যায় না। আমি বললাম তোমরা যাও, তোমরা গিয়ে আগে ডাকো, আমি তারপর ঢুকছি। ওরা ভিতরে গেছে, ভিতরে গিয়ে দাদা দাদা করে ডাকছে, দাদা দাদা করে ডাকছে। তখন আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে দেখতে পাচ্ছি যে ভদ্রমহিলা আর ভদ্রলোক মানে অনুপমের ওয়াইফ খাটের মধ্যে বসে রয়েছে হাঁটু গেড়ে, আর দুজনের দিকে তাকিয়ে রয়েছে। আমি ভাবছি এটা কি হচ্ছে, একদম দুজনের দিকে তাকিয়ে রয়েছে এমন ভাবে যে বহু বছর পর যেন দেখা হলে যেমন হয় না, একদম মুখটা দেখে ওরকমই লাগছে, যে দুজনকে মনে হচ্ছে বহু বছর পর দেখছে, আর দুজনেরই চোখে জল। এবার আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, মানে মানে বুঝতে পারছি আমি কি করবো, এখানে কি হয়েছে সেটা তো বুঝতে পারছি না। ওরা দাদা দাদা করছে, বৌদি বৌদি করছে, কারোর কোনো সারা শব্দ নেই। আমি বললাম লাইটটা জ্বালাতো। আমি যখনই বলেছি না, জিরো ল্যাম্প জ্বলছিল একটা, লাইটটা জ্বালাতো যখনই বলেছি, ওই মানে ওনার ওয়াইফ একটা এমন ভাষায় কথা বলছে, সেই ভাষাটা আমি বুঝতে পারছি না, আর গলার সাউন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে এমন ভাষায় কথা বলছে, সেটা কিন্তু একটা রীতিমতো থ্রেট আসছে, আমি বুঝতে পারছি। ওনার মানে যেভাবে উনি মুখ চুখ ভঙ্গিমা করে কথা বলছে, আমি বুঝতে পারছি একটা থ্রেড আসছে একখানা। মানে তুমি নর্মাল ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো না, বাট বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো। বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি, নর্মাল ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি না, বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি। এবার আমি অনুপমের মাথায় হাত দিয়ে বলছি, অনুপম ঠিক আছে তুমি, ঠিক আছে, খালি এইটুকু বলছি। হঠাৎ করে ওর ওয়াইফ কি করলো, ওই খাটের ওপাশ থেকে নামলো, নেমে না আমার সামনে দিয়ে দাপাতে দাপাতে বাইরে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে অনুপম কি করলো, দাঁড়ালো, দাঁড়িয়ে খালি আমার সামনে মানে আমার দিকে তাকালো, তাকে খালি হিন্দিতে বলছে যে সেদিনকে আমি যদি না যেতাম ওখানে, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। জাস্ট এইটুকু কথা বললো, যে সেদিন যদি আমি ওখানে না যেতাম, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না, বলে ও বেরিয়ে গেল। এইবার আমরা তো পুরো অবাক। আমি প্রেমকে বললাম যারা ঘুমাচ্ছে না, আরো যে দুজন ঘুমাচ্ছে অন্য ঘরে, ওদেরকে ডাক, প্রবলেম বাড়ছে, আমার মনে হচ্ছে প্রবলেম বাড়ছে। এবার ওই দুজন মেয়ে আমার সঙ্গে বেরোলো, মানে ওনার শালি আর বোন। আমরা ওদের পিছনে যাচ্ছি, দেখছি কি বলতো, ওরা যাচ্ছে ওই আন্টির বাড়িতে, মানে অনুপমের ওয়াইফ ডাইরেক্ট যাচ্ছে আন্টির বাড়িতে। গিয়ে নিয়ে না ওই গেট ঠকঠক করছে, আর ওদের ভাষায় মানে অন্য ভাষায় মেয়েটা কোনো কথা বলছে, অনুপমে বলছে অন্য ভাষায় কথা। আর আমরা দূর থেকে যাচ্ছি তো হেঁটে হেঁটে, তো ওই দূর থেকে ওই যখন আন্টি ওই ঘর থেকে বেরোবে, ওটা তো উঁচু জায়গায় ঘর,
যখন বেরোচ্ছে তখন আমরা বুঝতে পারছি উনি নামছে ওখান থেকে, ওই ভদ্র মহিলাও কাঁদছে, ওই আন্টি উনিও কাঁদছে, কেঁদে সে গেটটা খুললো, আমরা দৌড়ে গেলাম ওখানে, ওদের দুজনে ঘরে ঢুকিয়ে আমাদের মুখের উপর গেট বন্ধ করে দিল। আচ্ছা, আর দেখতে পাচ্ছি যে উনি না মানে ছেলেটাকেও জড়ি ধরে কাঁদছে, মেয়েটাকে জড়ি ধরে কাঁদছে, হঠাৎ করে ছেলেটাকে জড়ি ধরে কাঁদছে, মেয়েটাকে জড়ি ধরে কাঁদছে। আমরা তখন বুঝতে পারছি না কি করবো, ওই ওনার বোন আর শালি তো মুখের দিকে তাকিয়ে রয়েছে, মানে তখন এমন অবস্থা যে ওরা জানতে যে ডিসিশন কি করা হবে এখন। আর আমার কাছে তখন ডিসিশন দেওয়ার মতো কিছু ছিল না, কারণ তখন এমন অবস্থা ছিল যে প্রবলেম হয়ে চলেছে আর প্রতি মুহূর্তে বাড়ছে, তাকে আটকানোর কোনো ট্রেনিং নেই এই মুহূর্তে আমার কাছে। আমি তখন কিছু অপশন নেই, সবাইকে নিয়ে ওই কেয়ারটেকার গুলোকে জাগালাম, ওরাও বিরক্ত হয়ে গেছে, কারণ ওরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে, আমি বুঝতে পারছিলাম। জাগানোর পর ওদেরকে বললাম যে আমরা না এরকম একটা ভুল করে ফেলেছি, আমরা ওই অরেঞ্জ গার্ডেনে গেছিলাম, তারপর এরকম ঘটনা ঘটে গেছে একখানা, ওরা এখান থেকে ডাইরেক্টলি চলে গেছে ওই বাড়িতে। ওরা তো রাম সীতার নাম নিতে আরম্ভ করে দিয়েছে মুখের মধ্যে, বলছে আপনারা পাগল, আপনারা কি করতে ওইখানে গেছেন, আপনাকে কে পারমিশন দিয়েছে ওখানে যাওয়ার জন্য, আপনারা গেস্ট এখানকার। আলাম দেখুন আপনারা তো রিকোয়েস্ট করলাম ব্যাগটা আনার জন্য, ব্যাগটার মধ্যে অনেক কিছু ছিল, ওই জন্য আমরা গেছিলাম ওখানে। ওরা তখন মাথায় হাত দিয়ে বসে পড়েছে, বলছে ম্যানেজারকে এখনই কল কর, ওই ছেলেটাকে বলছে ম্যানেজারকে এখনই কল কর। ম্যানেজারকে কল করেছে অনেকবার, ম্যানেজার ফোন তুলছে না, অত রাত্রির হয়ে গেছে, প্রায় ধরে নেবো 2:30 পৌনে 3টে বাজে মোটামুটি। যে এরকম কেন হচ্ছে, বলছে দেখো এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু এতটা বাড়াবাড়ি হয়নি, তাদের শরীর খারাপ হয়ে গেছিল, আমরা না করেছিলাম, ওই জঙ্গলে যায়নি, ওই রাস্তাটাই গেছিল, যে রাস্তায় তোমরা ঢুকেছো ওই রাস্তায় যাওয়াতে তাদের শরীর খারাপ হয়ে গেছিল, কিন্তু এতটা বাড়াবাড়ি কোনোদিনও হয়নি যে বাড়ি ছেড়ে ওইদিকে চলে যাবে। আমি বললাম অ্যাকচুয়ালি ঘটনাটা কি, তখন জিজ্ঞেস করছি, তখন ওরা বলছে যে এই যে ভদ্রমহিলা যার মানে অরেঞ্জ গার্ডেন রয়েছে, তার বড় ছেলে আর তার ওয়াইফ ওখানেই থাকতো আগে। তো ওনার যে বড় ছেলে রয়েছে উনি টাওয়ারে কাজ করতো, ঠিক আছে। তো একদিন বাড়ি থেকে বেরোনোর সময় কি হয়েছিল যে ওনার ওয়াইফ খুব অসুস্থ হয়ে গেছিল, তো ওয়াইফকে বলেছিল তাড়াতাড়ি চলে আসবো, তো বারবার করে ফোন করছিল ওনার ওয়াইফ যে আজকে তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার মনটা একদম ভালো লাগছে না। ও টাওয়ারে বলছে একটা লাস্ট টাওয়ার রয়েছে, এটা খালি ইনভেস্টিগেশন মানে ইন্সপেকশন করে নিয়ে আমি চলে আসবো ওখান থেকে। ঠিক আছে আসো, বারবার করে ফোন টোন করছে। ও তাড়াহুড়োর মধ্যে, নিচে একজন কর্মচারী দাঁড়িয়ে ছিল, ও উপরে উঠেছে, টাওয়ারে যেভাবে ওঠে সব সেফটি রুলস ফলো করে কিন্তু উঠেছে, কিন্তু কিছু না কিছু একটা ভুল ছিল তার। একদম টাওয়ারের যখন টপে উঠেছে ওখানে ছিল চিলের বাসা। আচ্ছা, এইবারে ওখানে কাজ করতে কি হয়েছে, চিল এতগুলো চিলকে ঘিরে নিয়েছিল, মানে চিল ওখান থেকে এমন ভাবে ঠুকরেছে ওই ছেলেটা ওই টাওয়ারের একদম মাথা থেকে টপ থেকে নিচ অব্দি পড়েছে। মানে বলছে যে 5.5 ফুট 5 ফুট 8 ইঞ্চির ছেলেটা যখন বডির নিচে এসছে তখন সেটা 4.5 ফুট 4 ফুট 4.5 ফুটে দাঁড়িয়ে গেছে পুরোপুরি, মানে এত ছোট হয়ে গেছে পুরো, তার মানে হ্যাঁ বাড়ি খেতে খেতে পড়েছে পুরোপুরি। এইবার যখন বলছি বডি এখানে আসছে তখন মানে আছড়ে বিছড়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আর এই জিনিসটা না ওই যে ওনার যে মানে ওয়াইফ রয়েছে উনি মেনে নিতে পারেনি, মানে 7-10 দিনও যায়নি উনি ওই অরেঞ্জ গার্ডেনে কিন্তু গলায় দড়ি দিয়ে করে নেয়, আত্মহত্যা করে নিয়েছিল, গলায় দড়ি দিয়ে ওই অরেঞ্জ গার্ডেনের মধ্যে আত্মহত্যা করে নিয়েছে। তারপর থেকে কিন্তু এরাও বহুবার ওইখানে কিছু শ্যাডোই ফিগারের মুভমেন্ট দেখতে পেয়েছে। ইভেন রাত্রিবেলায় প্রথম খুব কান্নার আওয়াজ পাওয়া যেত ওই গার্ডেন থেকে, যে একজন মহিলা খুব অকাতরে কাঁদছে, এটা ওরা শুনতে পারতো। আমরা বলছি তাহলে এখন উপায় কি আছে, বলছে কোনো উপায় নেই। ওরা বলছে ওদের কাছে এখন কোনো উপায় নেই, ওদের বাড়িতে যখন ঢুকে গেছে আর কোনো এরপরে কি করতে হবে ওদেরও জানা নেই। আমি তখন আর কি করবো, আমি নিরুপায় হয়ে গিয়ে আবার সেই বাড়িটার সামনে গিয়ে গেলাম, মানে ওই আন্টির বাড়ির সামনে গিয়ে ঠক ঠক করছি, বারবার করে ডাকছি। কিছুক্ষণ পর না আন্টির হয়তো একটু মন গলেছিল আমার প্রতি, উনি উঠে গেটটা খুললো আমাকে। আমি খালি সিঙ্গেল একাই গিয়েছিলাম, আমি ঢুকলাম, ঢোকার পর বললো যে ওরা ঘরে শুয়ে রয়েছে, হিন্দি দিয়ে বলছিল যে ঘরে ওরা শুয়ে রয়েছে, আজকে ওদেরকে আর এখান থেকে যাওয়ার দরকার নেই, আজকে রাত্রিটা ও এখানে থাকুক। বলছে যে আমার মানে উনি হিন্দি দিয়ে বলছে যে মেরা খুন খারাপ নেই, ঠিক আছে, যে আছে আমার খুন মানে আমার রক্ত খারাপ নয়, আমার ছেলে আজ অব্দি কারোর ক্ষতি করেনি। বলছে আমার ছেলে যখন ছোটবেলায় হয়েছিল না তখন আমাদের ওই হাতে, ওরা তো অ্যাকচুয়ালি লামা টাইপের কিছু ছিল, হাতে চুড়ি পরার নিয়ম ছিল, লোহার চুড়ি যেগুলো পরে, বলছে চুড়ি খুলে নিতাম আমি, কেন না আমার ছেলে যাতে না লাগে, খুলে নিলে যেন না লাগে। আমি আমার ছেলেকে এইভাবে মানুষ করেছি। সেই ছেলে যখন ওই টাওয়ার থেকে পড়ে তার যখন রক্তাক্ত বডি বাড়িতে আসে না, সেটা আমি কোনোদিনও মেনে নিতে পারিনি। পুরো ঘটনাটা আমাদের বললো, বলার যেটা শুনেছিলাম আমরা ওটাই ওখানে শুনলাম আমরা, যে আমিও ভেবেছিলাম যে আমিও চলে যাব, যাওয়ার কথা কারা, চলে গেল কারা, বলে উনি খুব কান্নাকাটি করছিল। বলছে দেখো তুমি চলে যাও, ওদের কিছু হবে না, আমি কালকে সকালবেলা ভোরবেলা ওদেরকে এখান থেকে পাঠিয়ে দেবো, এখন ওরা চাইলেও ওরা এখান থেকে যাবে না। ওনার যে একজন যে ছেলে যে খুব অ্যাগ্রেসিভ ছিল, দাউ ফাউ নিয়ে মারামারি করতো, ও কাঁদছিল। বলছে আমি জানতাম, ওই ভদ্রমহিলা বলছে, আমি আমার যেন মন টানছিল যে আমার ছেলে আর বউ এসছে, আপনাদের দেখেই ফিল করতে পারছেন যে আমার ছেলে আর বউ যেন ফিরে এসছে আমার কাছে। হিন্দি দিয়ে বলছে যে বউ লট কে আয়া হে,
উনি বলছে আমার গায়ে কাটা দিয়ে উঠছে ওই টাইমে, বললো তুমি চলে যাও, আমি কাল সকালবেলা পাঠিয়ে দেবো ওদেরকে। চলে আসলাম ওখানে, এবার দেখলাম সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমরা গিয়ে ওই অনুপমের ঘরে গিয়ে সবাই মিলে বসলাম যে কিছু করার নেই, এখন কি করবো, এখন তো কোনো অপশন নেই, যা বলছে তাই শুনতে হবে। ঘরের মধ্যে বসে রয়েছি, ঘরের মধ্যে বসে আমরা রীতিমতো কাঁপছি যে কি করবো, ওরা আদৌ কি আসবে কি আসবে না, কালকে সকালে এরকম ব্যাপার রয়েছে। গল্প করতে করতে কোনো রকমে ওই মাথা ঠেকিয়ে যেটুকু শোয়ার সেটুকু শুলাম, সবাই রয়েছে, মেয়েগুলো রয়েছে আমাদের সাথে, ঠিক আছে। তো মোটামুটি ভোর যখন হলো, ভোরে যখন ওরা চলে এসছে, হঠাৎ করে ঘরে ঢুকে গেছে ওরা দুজন মিলে, হঠাৎ করে ওরা যে ঘরে এন্টার নিয়েছে এটা সবাই ভয় পেয়ে গেছে। আমি বললাম ওদের ছেড়ে দে, ওদের এখন শুতে দে, রেস্ট করতে দে, কাল সকালবেলা যা দেখা দেখা যাবে। এইবার শুরু হলো আরো একটা প্রবলেম, কি না ওদের প্রচন্ড জ্বর, মানে জ্বর প্রায় মনে করো 102-এর উপরে, এমন জ্বর হয়ে যাচ্ছে, জল পড়তে দিচ্ছে, জল পড়তে শুকিয়ে যাচ্ছে পুরোপুরি। প্যারাসিটামল আমার কাছে ছিল, আমি দিয়েছি, সেই জ্বর কমছে না কোনোভাবে কমছে না। তো আমি চিন্তা ভাবনা করলাম যে এইভাবে ট্যুর হবে না, এইভাবে ট্যুর চলবে না, আমরা যেভাবে হোক এখন এখান থেকে মানে বাড়ি যেতে পারলে বাঁচি আমরা, এরকম লাগছে। মানে ওদের মনে হচ্ছে কোনো ক্ষতি হয়ে যাবে, প্রত্যেক মুহূর্তে জ্বর বাড়ছে, আর মাঝে মাঝে না ওরা চমকে উঠছে দুজনেই, ঠিক আছে। তো আমরা ফোন করলাম ট্যুর পার্টি যারা আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছিল, বললাম দেখুন, মানে ওরা 6,000 টাকা আমাদের কাছ থেকে অ্যাডভান্স অলরেডি নিয়ে নিয়েছিল 50%। বললাম দেখুন এরকম কালকে রাত্রিবেলা একটা ইনসিডেন্ট হয়ে গেছে, ওদের এরকম শরীর প্রচন্ড খারাপ, ট্যুরটা ক্যান্সেল করতে হবে, আপনারা খালি একটা হেল্প করুন, দেখুন আমরা এখানে নেটওয়ার্ক সেভাবে পাচ্ছি না, আপনারা সবার তৎকাল টিকিটটা কেটে দিন। মানে ওরা তৎকাল কেটেই এসেছিল, মানে যাওয়ার টিকিটটা তো কাটেনি কেউ, আমরা টিকিটটা 5:30টার সময় একটা ট্রেন রয়েছে সন্ধ্যাবেলার দিকে, ওই টিকিটটা কেটে আমরা ফিরে যাবো। বলছে আপনারা ট্যুর কমপ্লিট করবেন না? এই মুহূর্তে পসিবল না, মানে আমার নিজের শরীর খারাপ হয়ে গেছে এমন অবস্থা, এই মুহূর্তে আর পসিবল না, আমাদেরকে ইমিডিয়েট এফেক্ট এখান থেকে বেরোতে হবে। তখন উনি বললো ঠিক আছে আমি সবকিছু করে দিচ্ছি, আমরা টাকা পয়সা সবকিছু পাঠিয়ে দিলাম টিকিট কাটার জন্য, ওদের সব অ্যাড্রেস, আধার কার্ডের যে ডিটেলস যেগুলো লাগে টিকিট কাটার জন্য, তৎকাল ওনারা টিকিট কেটে দিল। আর গাড়িওয়ালাকেও বলে দেওয়া হলো যে গাড়িওয়ালা আপনি চলে আসুন, আমরা এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে যাবো। সকালবেলা মোটামুটি ওরা একটু ঠিকঠাক হয়েছে, কিন্তু কথা সেভাবে বলছে না ওরা। আমরা যখন বেরোচ্ছি তখন দেখছি ওই দোকানের ভদ্রমহিলা, মানে অরেঞ্জ গার্ডেনের যে ওনার রয়েছে, উনি এসছেন হাতে কিছু ওই তেজপাতা টাইপের কিছু নিয়ে, ওটাকে জ্বালিয়ে নিয়ে ওদের চারিদিকে না একবার ক্লক ওয়াইজ আর দুবার অ্যান্টি ক্লক ওয়াইজ গড়িয়ে দিয়ে বাইরে ফেলে দিল, আর বললো তোমরা আর কোনোদিন এখানে এসো না, এই হোমস্টেতে আর কোনোদিন এসো না, তোমরা সাবধানে চলে যাও, আর কিছু হবে না। যাওয়ার আগে ওদেরকে খুব আশীর্বাদ করলো, হাজবেন্ড ওয়াইফকে খুব আশীর্বাদ করলো, করে ওদেরকে গাড়িতে উঠিয়ে দিল। আমি ড্রাইভারের পাশে বসে নিয়ে বললাম যে দাদা আমি একটু ঘুমাবো, কারণ ড্রাইভারের পাশে বসে দেখো ঘুমানোর কোনো নিয়ম নেই, কারণ পাশে বসে ঘুমালে ওটা ঘুম পেয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি হয়। আমি বললাম কিছু মনে করবেন না, আমাকে আপনি দেখবেনই না, আমি একটু না চোখ বন্ধ করলে আমি আরো শরীর খারাপ হয়ে যাবে। তো মোটামুটি যখন বললো হ্যাঁ আপনি কোনো অসুবিধা নেই, আমি চালাতে পারবো। আমি গাড়িতেও ঘুমাতে আসলাম, যখন মোটামুটি এনজিপি আমরা ঢুকেছি তখন মোটামুটি 4টে বেজে গেছে, বুঝতে পারছো। তো আমরা ওই এনজিপি যখন ঢোকার পর ওটা থেকে কিন্তু খুব সুস্থ হয়ে উঠেছে দেখে মনে হচ্ছে, যে আর যে একটা জড়তা ছিল, জ্বর বারবার করে আসছিল, সেটা আর নেই, আগে থেকে ভালো হয়েছে। কিন্তু আমার চোখে এত ঘুম যে আমি কারোর সাথে কথা বলবো সেটাই বলতে পারছি না। ট্রেনের মধ্যেও ঘুমালাম, পুরো ট্রেনের মধ্যে ঘুমালাম, কারোর সঙ্গে কথাবার্তা বলতে পারিনি। যখন নামলাম হাওড়াতে, নামার পর ওদের সাথে লাস্ট দেখা আমার, তো আমাকে অনুপম খালি একটাই কথা বললো যে আমার লাস্ট খালি মনে আছে তোমার সঙ্গে আমি হাঁটছিলাম ওই জঙ্গলের মধ্যে, তারপর কি হয়েছে আমার সত্যি আর মনে নেই। আমি বললাম তোমরা দুজন বাড়ি যাচ্ছ তো, বাড়ি গিয়ে একটা অবশ্যই ভালো কারোর কাছে গিয়ে দেখাতে পারো, বা দুজন মিলে গিয়ে কোথাও একটা পুজো দিয়ে দিও, কারণ এত বড় একটা ঝক্কি গেল, ট্রিপটা ক্যান্সেল হলো, আমরা ঠিক মতো ঘুরতে পারলাম না ঠিকই, কিন্তু যে একটা এরকম একটা অদ্ভুত স্মৃতি নিয়ে আমরা ওখান থেকে ফিরলাম, সেটা আমি কোনোদিন আর ভুলতে পারিনি। আর সেটার জন্যই আজকে এটা নিয়ে আমরা কথাও বলছি। হ্যাঁ, এটা বহুদিন তুমি বলছিলে ঘটনাটা বলার জন্য, আমিও চিন্তা করছিলাম বলবো। এটা একটা ছোট ঘটনা ছিল, কিন্তু সারা জীবন আমরা মনে রাখবো মৃত্যুর আগে অবধি, যে কোনোবার পাহাড়ে গিয়ে আমাদের সাথে এরকম ঘটনা ঘটেনি, এই প্রথমবার। পাহাড়ের অলিতে গলিতে প্রত্যেকটা টার্নে এমন এমন ঘটনা লুকিয়ে রয়েছে, মানে এই শিটং এ গিয়ে আমি নিজে একবার পথ ভুল করেছি, ঠিক আছে। আচ্ছা, হয় এরকম টাইপের ব্যাপার স্যাপার হয় পাহাড়ে। এবার ম্যাপ দেখছি, সবকিছু দেখছি, আসতে পারছি না, মানে কোনো একটা জায়গাতে এসে কেউ একটা ম্যানিপুলেট করছে, ভুল টার্ন নিচ্ছিলাম, ঠিক আছে। মানে এটা অনেকদিন আগের কথা, মানে এটা 2019-এর সময়ের কথা, যে সময় আমার সাথে ওই ঘটনাটা ঘটেছিল, মানে যার জন্য এই সকল ফিল্ডে আমি আসি। আমি তখন থেকে না পাহাড়ের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট রয়েছে, মানে শুধুমাত্র নেচার বিউটি এইসবের জন্য নয়, ঠিক আছে। এই যে মিস্ট্রিটা রয়েছে, এই যে পাহাড়ে গেলেই দেখবে একটা অকাল্ট একটা ভাইব আসে, ঠিক আছে। এটা একদম ঠিক কথা তুমি বলেছো। আর মানে ধরো যে কোনো সাধনা বলো, যাই বলো, এগুলো তো পাহাড়েই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তুমি প্রকৃতির অনেকটা কাছে চলে এসছো।
এই ঘটনাটা অসাধারণ লাগলো, কারণ এই ঘটনাটা তুমি সংকোচ বোধ করছিলে বলবে কি বলবে না, বাট আমি তোমায় এটা বলেছিলাম ভাই এটা বলো। এটা আমার মনে হয় যে কিউরিওফাইড যারা শুনছেন এখন তাদের এই ঘটনাটা আলাদা জায়গাতে নিয়ে যাবে। আপনারা যারা যারা শুনছেন সূর্যর এই ঘটনাটা, আজকে আমরা দুজনে একসাথে রয়েছি, এই ঘটনাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। সেকেন্ড ঘটনাতে যাওয়ার আগে আমি জানতে চাই এই ঘটনাটা আপনাদের কেমন লেগেছে, কারণ এই ঘটনাটা মানে সূর্যর অনেক ঘটনাই শুনেছি, ঠিক আছে, সূর্যের সাথে অনেক আড্ডা ফাড্ডা সবকিছুই হয়েছে, বাট এই ঘটনাটা আমি বলবো অনেকগুলো ঘটনার মধ্যে এটা আমার একটা ফেভারিট ঘটনা। এবার আমাকে বলো, এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে সূর্য, হ্যাঁ, সেই ঘটনাটা কি নিয়ে, ঘটনাটা কিভাবে মানে ইনভলভ হলে ঘটনাটার মধ্যে, ওকে। আর একটা জিনিস যেটা আমি ফিল করতে পেরেছি অন্যান্য ঘটনাগুলোর থেকে এটা ডিফারেন্ট ঘটনা একটা। একদম একদম একদম, এটা আমি অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে পারিনি যেটা এতটা ডিফারেন্ট হয়ে যাবে। বলবো তো, বলছি আমি। শুরু করো এক্সাইটেড এবার আমি শোনো। না অ্যাকচুয়ালি দেখো, এই তুমি তো সবই জানো যে আমি একটা নতুন কাজ শুরু করেছি। অ্যাজ এ ট্রেনিং ম্যানেজার আমার প্রমোটেড হয়েছি আমি ওখানে, ঠিক আছে। কংগ্রাচুলেশন ভাই। থ্যাংক ইউ। তো বিভিন্ন জায়গায় আমাকে যেতে হচ্ছে ট্রেনিং দেওয়ার জন্য, ঠিক আছে। তো কখনো আমাকে বারাসাত যেতে হচ্ছে, কখনো আমাকে মধ্যমগ্রাম যেতে হচ্ছে, কখনো আমাকে ডানলপ যেতে হচ্ছে, সবই তুমি জানো, তোমাকে আমি সবকিছু আপডেট করি ওখানে ঘটনা যখন বলতে যাই, পডকাস্ট করতে যাই। তো আমার ট্রেনিং ফার্স্ট শুরু হয়, তুমি ধরে রাখো ওই হৃদয়পুর বা মধ্যমগ্রামের আশেপাশে কোনো একটা জায়গাতে। কিছু গোপনীয়তা রক্ষার স্বার্থে আমি ঘটনাটা মানে জায়গাটার নামটা আমি বলছি না আর, মানে তুমি ধরে নিতে পারো যে হৃদয়পুর আর মধ্যমগ্রামের মাঝে কোনো একটা জায়গা, ওখানে অফিস। এটা কবে বলো তো, মানে এটাই মানে কালী পুজোর পরপরটাই কি? জগদ্ধাত্রী পুজোর আগে আগে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে জগদ্ধাত্রী পুজোর একদম আগে আগে একদম একদম। হ্যাঁ। তো আমি ওখানে যাই, ঠিক আছে। প্রথম দিন গিয়ে আমি না ট্রেনিং এর যে ডে 1 সেদিনকে আমি খুব একটা কেবিন থেকে বেরোইনি, কেবিনের মধ্যেই ছিলাম, কারণ আমি আগে নিজে জেনে নিই যে কি ট্রেনিং দেবো আমি। তারপরের দিন থেকে ডে 2 থেকে আমি শুরু করবো, এটাই আমার প্ল্যান ছিল যে সবাই আসবে, ট্রেনিং তো দিতে হবে, আগে নিজে ভালো করে জেনে নিই, স্টাডি করে নিই, তারপর থেকে আমি শুরু করবো। সেকেন্ড দিন যখন সবাই ট্রেনিং রুমে আসে, প্রায় ধরে রাখো 15-16 জন ছেলে মেয়ে, ঠিক আছে, সব ট্রেনিং নিতে আসে। ট্রেনিং যখন দিতে আমি যাই, তো ওখানে 5 থেকে 6 জন মতো তোমার সাবস্ক্রাইবার তোমাকে ফলো করে, কৌস্তব কুমার চ্যানেলকে ফলো করে। ওরা পডকাস্ট দেখেছে, ঠিক আছে, দেখে আইডেন্টিফাই করে নিয়েছে, নামটাও মিলে গেছে। ওকে নামটাও মিলে গেছে, চিনতে পেরেছে, কারণ দেখেছে। হ্যাঁ, হাতে ট্যাটুটাও রয়েছে, ওই ট্যাটুটা থেকে অনেক আইডেন্টিফাই করতে পেরেছে। আরে ভাই সেরা ভাই। তো এবারে বলছি এরকম, সূর্যদা আপনি পডকাস্ট করেন না, যেভাবে জিজ্ঞেস করে, হ্যাঁ, তখন বলতে হলো, এবার কি বলতে হলো, তখন যখন বলার পর সবাই মোটামুটি জানতে পেরে গেছে, ওরা ওই লিঙ্ক ফিঙ্ক গুলো সব শেয়ার করছিল ওইখানে, ঠিক আছে। তো এবার ওদের ট্রেনিং এর প্রতি আর বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই, ওরা এখন লাইভ ঘটনা শুনলে আগে ঘটনা বলবো তারপর ওরা ট্রেনিং নেবে, এরকম একটা ব্যাপার। সবাই জেদ করতে শুরু করে দিচ্ছে। আরে ভাই নাইস। হ্যাঁ, তো এবারে আমি দেখলাম যে কিছু করার নেই, প্রথম দিন কি আমি এখন যদি না করে দিই তাহলে একটা ব্যাড ইমপ্রেশন পড়বে। চলো 7 দিনের আমার ওখানে ট্রিপ রয়েছে, পুরোপুরি 7 দিন আমাকে ওখানে ট্রেনিং দিতে হবে, ঠিক আছে। তারপর একটা পরীক্ষা হয়, ট্রেনিং এর পর যে কি শিখলেও তাদের একটা পরীক্ষা হয়। আমি একটা ছোটখাটো একটা ঘটনা ওদেরকে শোনালাম, ওরা খুব এক্সাইটেড হয়ে গেল। এসএলএস ক্যামেরা আমার ফোনে অলওয়েজ থাকে, পেড ভার্সনটা, এসএলএস ক্যামেরাটা আমি দেখালাম ওদেরকে। তো ওখানে ওই লোকালিটির মধ্যে একটা ছেলে ছিল, নাম ছিল সুদীপ, ঠিক আছে। আর ও সবাই মিলে প্ল্যান করছে কি যে এসএলএস ক্যামেরাটা আমরা এইখানে দেখবো না, এই অফিসের পিছনে একটা বাথরুম রয়েছে, ওই পিছন দিকে একটা একতলা বাড়ি রয়েছে, ওই বাড়িতে একজন করেছিল, মানে আত্মহত্যা করেছিল। তো ওইখানে আমরা এসএলএস রিডিংটা নেবো, কারণ ওখানে ওই মেয়েদের নাকি রাত্রিবেলা করে বাথরুমে গেলে গা ভারী হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম যে এগুলো সব বুজরুকি, এগুলো জাস্ট এসএলএস ক্যামেরা দেখার একটা ধান্দা, আর কিছুই না। আমি বুঝতে পারছিলাম জিনিসটা, এখন ট্রেনিং হোক, কারণ কাজের জায়গায় কাজ, তারপরে দেখা যাবে। তো সেদিনকে আমি কিছু করিনি। পরের দিনকে যখন আমি গেছি অফিসে, মানে পুরো ছেয়ে গেছে যে আমি পডকাস্ট করি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে পুরোপুরি, সবাই জানে, সবার মুখে বুঝতে পারছো। তো ওই দিনকে ওরা দেখবেই রাত্রিবেলাতে এসএলএস ক্যামেরাতে কি হয় না, সব রাত্রিবেলাতে ওরা দেখবে। আজকে মেয়েদের লগ অফ টাইম হচ্ছে 7টার সময় সব মেয়েদের ছুটি, আমরা 8টার সময় বেরোই ওখান থেকে। তো মোটামুটি 7টা বেজে গেছে, কেউ বেরোচ্ছে না, কেন না ওরা এসএলএস ক্যামেরাকে দেখেই যাবে। তো আমি দেখলাম ফালতু লেট করে লাভ নেই, দেখাতেই যখন হবে তো দেখিয়ে দিই। তো আমি বললাম সবাই একসঙ্গে গেলে হবে না, 10 জন করে আসবে। 10 জন করে গিয়ে নিয়ে গিয়ে ওই পিছন থেকে কোন জায়গাটায় ওদের হয়েছে জিজ্ঞেস করছি। তো ওইখানে কিন্তু এসএলএস ক্যামেরা অন করে কিন্তু দেখতে পাচ্ছি যে ওই একতলা বাড়ি যেটা বলছিল ওরা, ওর পিছন দিকে একটা কিন্তু এসএলএস রিডিং আসছে, যেটা কিন্তু মুভমেন্ট করছে। দেখো এসএলএস ক্যামেরা বেশিরভাগ ফলস রিডিং আসে,
এটা আমিও মানি। গাছের ছায়া পড়লেও সেখানে ওটা ফলস রিডিং নিয়ে নেয়, কিছু বাঁশ ফাঁস থাকলে বা গাছের গুড়ি থাকলে ওটাকে কিন্তু ওটা ফলস রিডিং নিয়ে নেয়। কিন্তু কোনটা ফলস রিডিং নেয় না, যেটা ক্রমশ মুভমেন্ট করছে, ঠিক আছে, ফলস রিডিং কোনোদিন মুভমেন্ট করে না, ওটা কিন্তু ক্রমশ মুভমেন্ট করে পিছনের দিকে একটা ফ্ল্যাটের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। ওরা সবাই দেখেছি ওরা, দুখানা গ্রুপ করে আমি দেখিয়ে দিলাম সবাইকে যে এসএলএস ক্যামেরা কি হয়, ওরা খুব খুশি হয়ে গেল, বাড়ি চলে গেল সবাই, আমিও পরের দিনকে বাড়ি চলে গেলাম। তার পরের দিন কি হলো, যে সুদীপদের দাদার ফ্ল্যাটে একটা পুজো ছিল, সবাইকে সুদীপ এসে বলছে আমার দাদার ফ্ল্যাটে পুজো রয়েছে, সবাইকে কিন্তু যেতে হবে আজকে। হ্যাঁ, সবাইকে পাঠিয়ে দিলাম, লাস্টে আমি যাবো। তো সুদীপ বলে, দেখো দাদা, আমার মা আর আমি দুজনেই তোমার পডকাস্ট দেখি, আমার খুব ভালো লাগে, আমার মা তোমাকে সামনাসামনি একবার দেখবে, তুমি কিন্তু অবশ্যই যাবে। তো ও নিজে নিতে এসেছিল আমাকে, সবাই যখন খাওয়া দাওয়া করে ফিরছে আমাকে নিতে এসেছিল, আমি গেলাম, ওনার মায়ের সঙ্গে কথাবার্তা বললাম, নমস্কার করলাম, খুব খুশি হলো। এবার খাবার টেবিলে বসে গেছি, ঠিক আছে, খাবার টেবিলে সুদীপ আমার পাশে বসে রয়েছে, খাবার টেবিলে বসে রয়েছি। এইবার দেখছি যে সামনে থেকে না একজন ভদ্র মহিলা হেঁটে আসছে, বয়স আন্দাজ ধরে নাও 34-35, বিবাহিত একজন হেঁটে আসছে। আমাকে সুদীপ না কানে কানে বলছে যে এই ভদ্র মহিলাকে না তুমি ভালো করে দেখে রাখো, পরে একটা কথা বলবো। তো ওই ভদ্র মহিলা সুদীপের সঙ্গে এসে কথাবার্তা বলো, নর্মালি যেমন বলে কেমন আছিস, কোথায় কাজ করছিস, যেগুলো যেগুলো জিজ্ঞেস ফিজ্ঞেস করে বলে চলে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এবারে আমি বললো যে সুদীপ বলো চলো ঠাকুরটাকে একবার দেখে নেবে, কিন্তু ঠাকুরটা দেখোনি এখন অব্দি। ঠাকুরটা দেখতে গিয়ে দেখতে পাচ্ছি গিয়ে যে পাশে, ঠাকুরের ঠিক পাশে, মানে যেখানে পুজো হচ্ছে তার একটু পাশেই একজন ভদ্রমহিলার মানে ছবি রাখা, তার গলায় মালা রাখা, ওই ভদ্রমহিলা যাকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম তারই ছবি রাখা। আমি ওকে বলছি এটা কেমন হলো, এই তো কিছুক্ষণ আগে দেখলাম। বলছে ওনারা হচ্ছে টুইন সিস্টার। মানে আমি পুরোপুরি শক হয়ে গেছি দেখে, পুরোপুরি। ওনারা হচ্ছে টুইন সিস্টার। এই যে ভদ্রমহিলাকে তুমি দেখছো এখন গলায় মালা দেওয়া, ইনি কিন্তু মোটামুটি ধরে রাখো মানে 1 বছরও হয়নি, ঠিক আছে, 8-9 মাস হয়েছে, উনি কিন্তু রেলে কাটা পড়েছে, ব্যারাকপুর স্টেশনে রেলে কাটা পড়েছে। আত্মহত্যা করেছেন, অ্যাক্সিডেন্ট সেটা বলতে পারছি না, কিন্তু ইনি রেলে কাটা পড়েছে। আচ্ছা, আমরা কথাবার্তা বললাম, বলছে ওনার হাজবেন্ড অনেকবার চেষ্টা করেছে কমিউনিকেট করার জন্য যে কি কারণে উনি মারা গেল, উনি কিন্তু জানতে পারেনি। আমি, আমার দাদা হয় উনি, আমি ওনার সঙ্গে তোমাকে একবার কথাবার্তা বলিয়ে দেবো। আমাকে বলছে তোমার কি মনে হয় উনি কি এখনো রয়েছে এখানে, উনি এভাবে মানে হঠাৎ করে মারা গেছে, উনি কি রয়েছে এখনো, তোমার তুমি কি ফিল করতে পারলে, আমাকে জিজ্ঞেস করছে। আলাম দেখো এরকম ভাবে তো বলা যায় না যে কি ফিল করতে পারলাম, ওটার জন্য সময় লাগবে। কথাবার্তা বললাম, চলে আসলাম, সেদিনটা কোন রকম কেটে গেল। পরের দিন কি হয়েছে, পরের দিনকে সুদীপের ছুটি ছিল, উইকলি অফ ছিল। 7টা 7:30 বাজে আমি পাত্তারি গুটাচ্ছি যে বেরোবো, 8টার সময় আমার লগ অফ হবে, বেরোবো। ওই মেয়েগুলো মোটামুটি সবাই বেরিয়ে গেছে, 2-3 জন ছিল আরো মেয়েরা, ঠিক আছে, সবাই মোটামুটি রেডি ফেডি হয়ে বেরোবে যেমন টাইমে। তো এইবারে দেখছি দুটো লোক না আমাদের ওই অফিসে হঠাৎ করে ঢুকেছে, ঢুকে সবাইকে জিজ্ঞেস করছে সূর্য এখানে কে আছে। তো ওই মেয়েগুলো দেখাচ্ছে যে ওই যে সূর্য, উনি আমাদের ট্রেনিং ম্যানেজার। তো আমার কাছে এগিয়ে এসে বলছে যে তুমি সূর্য? হ্যাঁ। বলছে একটু বাইরে চলো, তোমার সঙ্গে কথা রয়েছে। মানে ওনারা দেখে মনে হচ্ছিল পুরোপুরি না ঝামেলার মোটিভ নিয়ে এসছে একটা, কারণ জিনিসটা পুরো ছড়িয়ে গেছিল আশেপাশে। আমি বুঝতে পেরেছিলাম যে ঝামেলার একটা মোটিভ নিয়ে এসছে, আপনারা বাইরে গিয়ে দাঁড়ান, আমি অ্যাটেন্ডেন্সটা মেরে আপনার কাছে আসছি। ওরা বাইরে চলে গেল। এবার ওই ছেলে মেয়ে যারা যারা ছিল এখানে বলছে দাদা একদম তুমি বাইরে যাবে না, ওদেরকে বলো ভিতরে আসতে, যা কথা হবে সিসিটিভির মধ্যে কথা হবে। মানে আমি বুঝতে পারছিলাম যে আমি একটা গন্ডগোলে জড়িয়ে যাচ্ছি। বলছে ওরা কিন্তু ঝামেলার মোটিভ নিয়ে এসছে, ঠিক আছে, আমার কথাবার্তা শুনে খুব একটা ভালো লাগলো না, ওদেরকে বলো বাইরে কোনো কথা হবে না। দেখো আমি অফিসের এরিয়াতে বা কাজের জায়গাতে কোনো এমনি ঝামেলা চাই না, আর একান্ত যদি ঝামেলা করে তো আমার মিক্সড মার্শাল আর্ট শেখা আছে, প্রায় 2.5 বছর শেখা আছে, আমি যাদবপুরে গিয়ে বহুবার কাজ করে এসেছি, ঠিক আছে। মিক্সড মার্শাল আর্ট শেখা থাকলে নিজেকে আত্মরক্ষা করতে কোনো সমস্যা হয় না, কারণ 2 জন কেন আরো 2 জন থাকলে কোনো ব্যাপার না, ট্যাকেল করা যাবে, তোমরা চিন্তা করো, আমি যাচ্ছি। বাইরে বেরোলাম, বাইরে বেরোনোর পর আমাকে বলছে ওনারা যেরকম তুমি কি দেখেছো এই বাথরুমের দিকটাতে। দেখুন আমি তো কিছু দেখিনি, অ্যাকচুয়ালি এসএলএস রিডিং এ কিছু জিনিস ধরা পড়েছে এসএলএস ক্যামেরার মাধ্যমে, যে একটা এরকম কিছু মুভমেন্ট রয়েছে এই জায়গাটাতে, এটাতে আমি এখন অব্দি সত্যতা যাচাই করিনি, ঠিক আছে, এটা একটা জাস্ট ধরা পড়েছে, সেটাই ওদেরকে দেখিয়েছি। বলছে এসএলএস ক্যামেরাটা কি, আমাকে জিজ্ঞেস করছে ওরা, 2-3 জন আরো ছিল কিন্তু। আমি ওনাকে এসএলএস ক্যামেরার ফিচার্সটা অল্প কথায় বুঝিয়ে দিলাম যে এসএলএস ক্যামেরা হচ্ছে এই জিনিসটা। তো ওনার না জিনিসটা শুনে বেশ লজিক্যালি লাগলো, আমি বুঝতে পারলাম যে মনে হলো যে না লজিক পেয়েছে উনি। তো উনি আমাকে বলছে যে তুমি একটা কাজ করো, তুমি এখনই আমাদের সঙ্গে চলো পিছন দিকটাতে, আমরা যাবো তোমার সাথে, ঠিক আছে। বলছে আমরা খালি একটা জিনিস দেখতে চাইছি যে যাকে তুমি দেখতে পাচ্ছ সে আমাদের থেকে পালিয়ে যাচ্ছে কিনা। আমার মনে একটা খটকা লাগলো যে কথাটা শুনে, যে কথাটা তো অন্যরকম হওয়ার কথা ছিল, যে আছে কি নেই দেখবো আমি। ওনারা বলছে যে আমরা দেখতে চাইছি যে সে আমাদের দেখে পালিয়ে যাচ্ছে কিনা আমাদেরকে দেখে। চলুন, আমি তো অত প্রশ্ন কিছু করিনি, নিয়ে গিয়ে পিছনে গেছি, পিছনে এলাম, দেখুন কাজের জায়গা তো এটা আমার, এইসব জায়গাতে এইসব জিনিস যত কম হবে তত ভালো। বলছে আপনার কোনো ভয় নেই, আপনি নির্ভয় করুন, আমরা আছি এখানে। তো
তো যেই ভদ্রলোক কথা বলছিল উনি একটা সিঁড়ি মতো করা ছিল, সিঁড়ির মধ্যে বসে রয়েছে আর দুজন আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি এসএলএস ক্যামেরাটা চারিদিকে ঘোরাচ্ছি, কোনো রকম কোনো রেসপন্ড নেই, কোনো মুভমেন্ট নেই। আচ্ছা, ঠিক আছে, তো পাশ থেকে ওই লোকগুলো বলছে কি আজকে কি নেই এখানে, বলে ওরা হাসাহাসি করছে আজকে কি নেই এখানে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কোনো রকম কোনো মানে মুভমেন্ট নেই। আগের দিনকে খুব ভালো রকমের রেসপন্ড পেয়েছিলাম, জঙ্গলের দিকটা গেলাম, পাঁচিলের দিকটা গেলাম, কিছু আসছে না। এইবার যখনই আমি এসএলএস ক্যামেরাটাকে ওই একতলা বাড়ির পিছনের দিকে ফ্ল্যাটের দিকে করেছি, তখন দেখতে পাচ্ছি যে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর মোস্ট প্রবাবলি ওইখানে একটা জানলা খোলা রয়েছে, ওই জানলার মধ্যে খুব বাজে একটা রিডিং আসছে। কিরকম রিডিং আসছে যে সে মনে হচ্ছে জানলার ওখানে দাঁড়িয়ে রয়েছে, সে পিছনে যাচ্ছে বা সামনে আসছে, একবার মনে হচ্ছে ডায়ে লুকিয়ে যাচ্ছে, একবার মনে হচ্ছে বায়ে লুকিয়ে যাচ্ছে। ওটা দেখে না ভদ্রলোক সিগারেট ফেলে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে জানলাটা খুললো কে, ওদেরকে বলছে জানলাটা খুললো কে। আমি বলছি দেখতে পাচ্ছেন এখানে রিডিংটা, আমরা এটাই আগের দিন এখানে বুঝতে পেরেছি। এইবার ওনার চোখ পুরোপুরি কপালে উঠে গেছে, উঠে গিয়ে ওদের যে বন্ধু বান্ধব ছিল ওকে বলছে যে দেখলি তো, আমি বললাম না এখানে রয়েছে, এখনো রয়েছে। আমি তখন এসএলএস ক্যামেরা নামিয়ে দিয়েছি, আমি তো বুঝতে পারছি না কি কেস রয়েছে। বলছে ওই ফ্ল্যাটটা কার জানো? বললাম কার? বলছে ওটা আমারই ফ্ল্যাট, তুমি 2-3 দিন আগে ইনভাইটেশন খেতে গেছিলে না একটা পুজোর বাড়িতে ফ্ল্যাটে? আমার হ্যাঁ। বলছে এটাই তো সেই ফ্ল্যাটটা, পিছন দিক দিয়ে ঘুরে গেলে এই মুখটা তুমি পাবে। একজন মহিলা রেলে কাটা পড়েছিল, সুদীপ তোমাকে নিশ্চয়ই বলেছিল। আমার হ্যাঁ। বলছে আমারই মিসেস হয় উনি। আমার আচ্ছা আপনার কথা বলছিল তার মানে উনি? বলছে হ্যাঁ। বলছে যে আমার এই যে ওয়াইফ মারা গেছে, আমার সবকিছু শেষ করেছে এই এন্টিটিটা যাকে তুমি এখন দেখতে পাচ্ছ এখানে, আমার বিশ্বাস হয়ে এখনো রয়েছে এখানে। বলছে আপনি প্লিজ কালকে আমার বাড়িতে আসুন, সুদীপকে আমি সবকিছু বলে দেবো, আপনি প্লিজ কালকে আমার বাড়িতে আসুন, সবকিছু আমি আপনাকে বলবো 1 by 1। আমি শুনতে চাইছি যে আপনার অ্যাকচুয়ালি কি হয়েছে। বলছে আপনি কালকে আসুন, আপনি কালকে দিনটা থাকুন আমাদের সাথে, আপনাকে আমি সব বলবো। উনি বলে চলে গেল ওখান থেকে, আমিও বাড়ি চলে আসলাম ওখান থেকে। পরের দিনকে সুদীপ আসলো, ঠিক আছে, কাউকে আমরা সেই ব্যাপারটা খুব একটা ডিসকাস করিনি। সুদীপকে আমি খালি বললাম যে এখন তো দাদা কালকে এসেছিল, বললো হ্যাঁ আমার কাছ থেকে কথাবার্তা বলেই গেছে, উনি তোমার পডকাস্টও দেখেছে, আমি লিঙ্কগুলো পাঠিয়েছি, ঠিক আছে। তো আমি বললো যে সন্ধ্যাবেলা আজকে চলো দাদার বাড়িতে, অনেকদিন ধরে উনি বলছে আমাকে সন্ধ্যাবেলা ধরে চলো, যে এরকম একদিন কাউকে লাগবে যে এরকম এই যেসব জিনিস নিয়ে কালচার করে যারা। তো আমি এবারে চিন্তা ভাবনা করলাম সন্ধ্যাবেলার দিকে যাবো, অফিস কমপ্লিট করলাম 8টার সময়, করে নিয়ে ডাইরেক্টলি ওনার বাড়িতে গেলাম। ওনার ওই ফ্ল্যাটে গেলাম না, কিন্তু যে ফ্ল্যাটে আমরা দেখেছিলাম সেই ফ্ল্যাটে কিন্তু যাইনি, ওনার নতুন ফ্ল্যাটে গেছি। নতুন ফ্ল্যাটে গিয়ে আমি দেখলাম উপরে যখন উঠলাম দেখলাম যে ওনার ভাইরা ভাই আর ওনার যে ওই টুইন সিস্টার যে আরেকজন যে ছিল উনিও রয়েছে ওখানে। তো আমি যখন ওই ফ্ল্যাটে গেলাম তখন গিয়ে দেখলাম যে সেই টুইন সিস্টার, তার হাজবেন্ড, এই ভদ্রলোক সবাই বাড়িতে রয়েছে। আর এই থেকে আমি আর সুদীপ গেছিলাম, ওনারা চাটা অনেক কিছু করে টোরে দিয়েছিল, দিয়ে বলছে দেখুন আমি এর আগে ওই দমদম বা বিধাননগর সাইডে একটা এরকম ইনভেস্টিগেশন টিমকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, ওনারা অনেকবার চেষ্টা করেছিল আসার জন্য কিন্তু আসতে পারেনি, তাই জন্য আমি নিজে একটা ওই কেটোমিটার কিনে নিয়েছি, নিয়ে আমি ওই ফ্ল্যাটে আমার স্ত্রীর মৃত্যুর পরে বহুবার গেছি কমিউনিকেশন করার জন্য, কিন্তু কিছু পাইনি সেভাবে। তো আনন্দ আপনি এখন এই মুহূর্তে কি চাইছেন? বলছে আমি পুরো ঘটনাটা বলে নিই আপনাকে, তারপরে আমি আপনাকে বলবো যে আমি এই মুহূর্তে কি চাইছি। তো উনি একটা ঘটনা আমাদেরকে বললো, আর এই ঘটনাটা শুরু হচ্ছে এবার থেকে, বুঝতে পারছো? ওনার বক্তব্য যেটা ছিল যে ওনার 2021 সালে বিয়ে হয়েছে, ঠিক আছে, ওনার ওয়াইফ এসএসসি কমপ্লিট করে। আর এই যে ভদ্রলোক যে আমাদেরকে ডেকে নিয়ে গেল, এনার অ্যাকচুয়ালি মানে কি বলবো প্রমোটার, প্লাস ওনার একটা বিল্ডার্সের দোকানও রয়েছে, ঠিক আছে। আর ওনার ওয়াইফ এসএসসি কমপ্লিট করে একজন মহিলা ছিলেন, মানে এসএসসি মানে কিন্তু ওই স্টাফ সিলেকশন কমিশন না, কিন্তু সাইট সুপারভাইজার সিভিল, মানে উনি বিল্ডিং ড্রয়িং যেগুলো হয় না সেগুলো উনি করতেন। তো উনি খুব খুশ মেজাজি একজন মহিলা ছিলেন। আর এনার পাড়ার মধ্যে একটা ছেলে ছিল, নাম ছিল চন্দন, মানে এনার ভাই বলো চেলা বলো সবকিছু। ছেলেটা একটা গার্মেন্টস এর শপে কাজ করতো আর মাকে নিয়ে ওই একতলা বাড়িটা থাকতো। এইবার এই ছেলেটা মানে কি বলবো মানে সবকিছুতে এই ছেলেটা মানে ভদ্রলোকের সঙ্গে রয়েছে, মানে এনার ভদ্রলোকের বিয়ের টাইমেও এই চন্দন নামে ছেলেটা কিন্তু একদম প্রথম থেকে ছিল, মানে বলতে পারো পুরো নিজের ভাইয়ের মতো। আর এনার যে ওয়াইফ রয়েছে এ কিন্তু চন্দনকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। এইভাবে ওদের দিন চলছিল। এবার চন্দনের মা হঠাৎ করে ওই 2022-এ মারা যায়, আর 2023-এ চন্দনকে এরা বিয়ে দিয়ে দেয়, ঠিক আছে, যে তুমি একা থাকবে কেন, বিয়ে করে নাও, জোর জবরদস্তি বিয়ে টিয়ে করে নেয়। বিয়ের টাইমে কি হয়, চন্দনের কিন্তু একটু ধার বাকি বেড়ে যায়, ঠিক আছে, এই ভদ্রলোকের কাছ থেকে কিছু টাকা পয়সা নেয়, প্লাস আদার্সেরও কাছ থেকে টাকা পয়সা নিয়ে একটা একদম খুব বাজে একটা অবস্থায় চলে যায়। তো চন্দন বারবার করে রিকোয়েস্ট করে এই ভদ্রলোককে, বিল্ডার ভদ্রলোককে, যেরকম তুমি আমাকে কিছু টাকা পয়সা আরো দাও, আমি তোমাকে কাজ করে করে শোধ করে দেবো। তো এবার দেখো আগেও অলরেডি অনেক টাকা দিয়েছে, তারপর আবার টাকা চাইছে, এটা খুব দৃষ্টিকটু লাগছে। এইবার কি হয়, এদের মধ্যে সম্পর্কটা টাকা পয়সার জন্য কিন্তু আস্তে আস্তে তিক্ততায় ভরে যায় হঠাৎ করে।
এবার ও বারবার করে ওর দিদিকে ফোন করে, মানে দিদি বলতে এনার ওয়াইফকে, যে বিল্ডার্স ভদ্রলোক, এবং ওনার ওয়াইফকে দিদি দিদি বলতো, যিনি মারা গেছেন অ্যাকচুয়ালি। দিদি এরকম করে দাদাকে বারবার করে বলছি, দেখো আমাকে দিচ্ছে না, তুমি একটু কথাবার্তা বলে দেখো। তো দিদিও বলছে, দেখো এইসব ব্যাপারে আমাকে কিন্তু তুমি চেনো না, তুমি তোমাদের ব্যাপার, তোমরা দাদা ভাই তোমার নিজের মধ্যে বুঝে নিও। তো একদিন কি হয়, ড্রিঙ্ক ফ্রিঙ্ক করার টাইমে চন্দন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতো। তো এইখানে ড্রিঙ্ক করার টাইমে এই ভদ্রলোকের সঙ্গে চন্দনের একটা কিন্তু গন্ডগোল লেগে যায়, কথা কাটাকাটি হয়ে যায় পুরোপুরি। ও চন্দন একটু বেশি ড্রিঙ্ক করে নেয়, ড্রিঙ্ক করে নিয়ে বলে যেরকম আমি এখন এত প্রবলেমের মধ্যে পড়ে রয়েছি, আমি টাকা চাইছি, তুমি আমাকে দিচ্ছ না, তুমি কোনোদিন ভাই ভাবোনি, তুমি আমাকে চাকর ভেবেছো। ইভেন চন্দনের বউ চন্দনকে ছেড়ে চলে যায় এই ধার বাকির জন্য, কারণ বাড়িতে বহু পাওনাদাররা আসতো। এরকম কথা কাটাকাটি হতে হতে এই ভদ্রলোক হাত চালিয়ে দেয় চন্দনের গায়ে, আর ওকে ওখান থেকে ভাগিয়ে দেয়। ঠিক আছে, তো চন্দন বাড়িতে এসে কি করে, এনার ওয়াইফকে ফোন করে, এই ভদ্রলোকের ওয়াইফকে ফোন করে বলে যে কালকে 12টার মধ্যে আমি 50% টাকা দাদা দিয়ে দেবো, আর বাদ বাকি আমি 4 থেকে 5 মাসের মধ্যে পুরো টাকা আমি কমপ্লিট করে দেবো, আমি এই ঋণের বোঝা নিয়ে আর চলবো না, আমি পুরো টাকা দিয়ে দেবো, আমার সঙ্গে যেন আর তোমরা কোনো সম্পর্ক রাখবে না। হঠাৎ করে বাড়ি থেকে ডেকে বসে, তোমরা কোনো সম্পর্ক রাখবে না। তো এই ভদ্রমহিলা একটু অবাক হয়ে যায় যে তুমি এরকম করে কেন কথা বলছো, বলে ভাই তুই ঠান্ডা হ, ওকে বলছে, অনেক বোঝানোর চেষ্টা করে, বোঝে না। পরের দিন যখন ওর বাড়িতে যাওয়া হয় তখন মোটামুটি 12টা 12:30 বেজে গেছে। চন্দনের কিন্তু ওই ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়, আত্মহত্যা করে নিয়েছিল গলায় দড়ি দিয়ে ওই দিনকেই। এইবার ওর মৃত্যুর পর থেকে কি হয়েছে, এই যে পিছনের দিকে যে ফ্ল্যাটে ওরা থাকতো ওই টাইমে, ওই ফ্ল্যাটের মধ্যে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। যে কটা ফ্যামিলি রয়েছে সবাই খুব ভালো ছিল, কিন্তু তারপর থেকে কি হয়, কেউ সুখী নয়, মানে সবাই রয়েছে ঠিকই কিন্তু কেউ হ্যাপি নয়, কিছু না কিছু বাড়ির মধ্যে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, মানে পিছনের ফ্ল্যাটটার মধ্যে। তো এইবার থেকে কি হয়, মোটামুটি মানে ওই যখন চন্দনের বডি যখন পোস্টমর্টম হয়ে আসে, এর ওয়াইফ কি করে, এর ওয়াইফ ওই চন্দনকে না মানে এত ভালোবাসতো, ও তো মেনে নিতে পারছিল না যে ও মারা গেছে, চন্দনকে নিজের কোলের মধ্যে নিয়ে সাজানো হয়, মানে মৃতদেহ সাজানো হয়, খুব কান্নাকাটি করে জড়িয়ে ধরে, যে চলে গেলি ভাই, আমাকে তুই একবার বলতে পারতিস, এই করতে পারতিস, যেগুলো মানে বেসিক্যালি মেয়েরা বলে, আমি তো ভাবতে পারিনি তুই চলে যাবি। ওকে ওর মানে ডেড বডি কোলে নিয়ে ওকে সাজিয়েছে, দৃষ্টিটা ওখানেই পড়ে গেছে। তারপর থেকে কি হয়, সন্ধ্যেবেলা করে এই ভদ্রমহিলা প্রচন্ড ভয় পেতে আরম্ভ করে, চমকে চমকে ওঠে, ঘুমালে মনে হচ্ছে যেন কেউ ওই খাটের পাশে হাঁটু গেড়ে বসে রয়েছে, এগুলো ফিল করতে আরম্ভ করে। এই যখন এই ভদ্রলোক বাইরে সাইডে ভিজিটে যায়, এই ভদ্রমহিলা ঘরে একা রয়েছে, হঠাৎ করে বলছে যে তুমি যদি এক্ষুনি না আসো আমি কিন্তু গলায় দড়ি দিয়ে দেবো। ভদ্রলোককে বলছে তুমি যদি এক্ষুনি যদি বাড়িতে না আসো আমি কিন্তু তাহলে কিন্তু গলায় দড়ি দিয়ে দেবো। ভদ্রলোক সাইডে রয়েছে, ওনারও একটা অসুবিধা হচ্ছে, তো উনি এসে বলছে তুমি একটা কাজ করো, তুমি মানে বাড়ি চলে যাও, কয়েকটা দিন কি বাড়ি থেকে থেকে আসো, সেটা উনি যাবে না। এইদিকে তার মধ্যে আরেকটা কি বিপদ হয়েছে, যে ভদ্রমহিলা 1 মাস হলো কনসিভ করেছে, বুঝতে পারছো? হ্যাঁ প্রেগনেন্ট, উনি প্রেগনেন্ট। তার মধ্যে ভয় পাচ্ছে প্রচন্ড, মানে লাস্টের দিকে এমন হয়ে গেছিল যে ভদ্রমহিলা যদি বাথরুমে যেত গেট লক করতো না, বাথরুমে গেট ভেজে দিত, এই ভদ্রলোক বাইরে থাকতো, তারপরে আসতো, এরকম ভাবে চলছিল পুরোপুরি। একদিন কি হয়েছে, রাত্রে দুজনে শুয়ে রয়েছে, তো ভদ্রমহিলা খুব রাত্রে জল তেষ্টা পেয়েছে, জল ভরতে যাবে, বলছে তুমি একটু ওঠো। তো এই ভদ্রলোক বলছে যে দেখো আমার তো মানে চোখ খুলছে না, এমন অবস্থা, উনি খুব টায়ার্ড, বলছে আমি তাকিয়েই আছি, তুমি যাও, এই তো সামনেই তো মানে আমাদের যে মানে কি বল ডাইনিং এ ফ্রিজের পাশে জলটা রয়েছে, ওখানে তুমি ভরো, আমি তাকিয়ে রয়েছি। তো উনি গেছে, গিয়ে জল ভরছে, দেখছি মানে 5 মিনিট 6 মিনিট হয়ে গেছে, মানে জল ভরা হয়ে যাওয়ার কথা, দেখছি জল কন্টিনিউয়াসলি মেঝেতে পড়ে যাচ্ছে, মানে জল কন্টিনিউয়াসলি ভেসে যাচ্ছে এরকম লাগছে, কিন্তু ওনার ওয়াইফ আসছে না। তখন উনি ধরপড় করে উঠেছে, উঠে গিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছে যে ওনার ওয়াইফের হাত থেকে জলের বোতল অনেকক্ষণ আগে মেঝেতে পড়ে গেছে, ফিল্টার থেকে কন্টিনিউয়াসলি জল পড়ছে, আর ওনার ওয়াইফের চোখ হচ্ছে বাথরুমের দিকে, আর বাথরুম থেকে খালি একটা মাথা বেরিয়ে রয়েছে। মানে তোমাকে আমি বলছি, আমার গায়ে কাটা দিচ্ছে, ওনার মুখ থেকে আমি শুনছিলাম যে বাথরুম থেকে খালি একটা মাথা বেরিয়ে রয়েছে, আর ঝুঁকে পড়ে ওনার ওয়াইফকে দেখছে। উনি ওখানে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, তখন ওনার ওয়াইফ সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। তখন যখন জ্ঞান ফেরে, উনি তো বুঝতে পারছে বাড়ির মধ্যে কিছু সমস্যা হয়েছে, ওনার ওয়াইফে যখন জ্ঞান ফেরে বলে তুমি কালকেই বাড়ি যাবে, আমি কিচ্ছু একটা কথা শুনবো না, তুমি কালকেই বাড়ি যাবে। ওর ওয়াইফ বলছে কালকে শনিবার, আমি বাড়ি যাবো না, রোববার দিনকে আমি চলে যাবো, আমারও ভালো লাগছে না এখানে। মানে ওনার ওয়াইফের একটা সবচেয়ে বড় কমপ্লেন কি ছিল, যে ফ্রিজের পাশে একটা অন্ধকার ছিল, ওই অন্ধকার থেকে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাকে দেখে সব সময়, এটা সবসময় আমি ফিল করছি যখন একা থাকতো। উনি জিনিসটা মানে এতটাই ভয় পাচ্ছিল যে ভদ্রলোক কাজও করতে দিচ্ছিল না পুরোপুরি। তো এবার এরকম চলতে চলতে না, বলছে যখন তুমি রোববার দিনকে তুমি বাড়ি চলে যাবে, আর তুমি কিন্তু কোনো রকম নাটক করো না, ওয়াইফকে বলছিল। ঠিক আছে। তো সেই দিনকে রাত্রিবেলাতে মানে শনিবার রাত্রিবেলাতে একটা গন্ডগোল কি হয়, এই ভদ্রলোক রাত্রিবেলাতে ওঠে, বাথরুমে যায়, জল ভরে জল খেয়ে ঘরে আসবে, ভদ্রমহিলা ঘরে শুয়ে রয়েছে, ঘর অন্ধকার, ডাইনিং অন্ধকার,
এবার ভদ্রলোক বলছে আমি জল খাচ্ছি আর আমার কেন জানি না মনে হচ্ছে যে ঠিক ফ্রিজের পাশ থেকে আমার ওয়াইফ যেটা বলতো ওরকম ভাবে কেউ বেরিয়ে আমার দিকে এগিয়ে আসছে। বলছে আমি ওখানে জলের বোতল ফেলে দৌড়ে ঘরে চলে এসেছি আর এসে গেট লক করে দিয়েছি। আর যেই গেট লক করেছি বাইরে থেকে নকিং সাউন্ড কন্টিনিউয়াসলি নকিং করছে। ওয়াইফ ধরপড় করে উঠে গেছে, উঠে বলছে কি হচ্ছে এটা। ভদ্রলোক বলছে কোনো কথা বলো না, চুপচাপ শুয়ে থাকো, আর কোনো কথা বলো না, আমি বুঝতে পারছি সমস্যা হচ্ছে, আমি দেখছি কি করা যেতে পারে। তো পরের দিন কি করেছে, ভদ্রমহিলাকে পাঠিয়ে দিয়েছে বাপের বাড়ি। বাপের বাড়ি হচ্ছে মানে তোমার ওই সোদপুর সাইডে ওনার বাপের বাড়ি রয়েছে, বুঝতে পারছো। বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো ভদ্রলোক বলছে আমি এখানে এখন এই মুহূর্তে থাকবো না, আমি কোনো ভালো তন্ত্র সাধকের সাথে যোগাযোগ করি, দেখি যদি কিছু সমস্যা নিশ্চয়ই হয়েছে, নাহলে এরকম হওয়ার কথা নয়। তো উনি কি করেছে, একটা বন্ধুর বাড়িতে চলে গেছে। বন্ধুর বাড়িতে আমি থাকি 2-3 দিন, তারপর ওখান থেকে কিছুটা ব্যবস্থা করবো। এইবার ও বন্ধুর বাড়িতে রয়েছে, 3-4 দিন গেছে। ওনার ওয়াইফ বলছে যে আমি আর থাকবো না এখানে, আমি তোমার সাথেই থাকবো, আমি এখানে ভালো লাগছে না, আমি তোমার কাছেই থাকবো, আমি আসছি, আজকেই আসবো, আমি যা হয়ে যাক আমি ওখানেই থাকবো, ওই ফ্ল্যাটেই থাকবো, আমি আমার বাড়িতে ভালো লাগছে না আমার। অনেক বোঝানোর চেষ্টা করে, উনি বোঝে না। বলছে আমি সন্ধ্যেবেলার দিকে আমার স্বর্ণালী নামে একটা বান্ধবী আছে, ব্যারাকপুরে থাকে, আমি ওর বাড়িতে যাবো, তুমি ওর বাড়ি থেকে আমাকে নিয়ে তুমি কিন্তু বাড়ি ঢুকবে, বুঝতে পারছো। মানে এই মধ্যমগ্রামের বাড়িতে আসতে বলছে, ব্যারাকপুর থেকে নিয়ে মধ্যমগ্রামের বাড়িতে আসবে তুমি। লোকটা ঠিক আছে, কোনো ব্যাপার না। এইবার কাজের মধ্যে লোকটা ভুলে গেছে, মোটামুটি 9:30 বেজে গেছে, ফোন টোন কিছু করেনি, ডাইরেক্টলি স্বর্ণালীর বাড়ি চলে গেছে, ব্যারাকপুরে চলে গেছে। স্বর্ণালীর নামে যে বান্ধবীটা রয়েছে ওর বাড়িতে গিয়ে ফোন করছেন ওর ওয়াইফকে, ওয়াইফের ফোন সুইচ অফ। স্বর্ণালীকে ফোন করেছে, বলছে এরকম, ও নাম ধরে বলছে যে ও এসেছিল এখানে, বলছে না আসেনি তো, আসার তো কোনো কথাও ছিল বলে আমার তো জানা নেই, আমি তাহলে তো ফোন করতো আমাকে। ও ফোন করেছে ওর শ্বশুর শাশুড়িকে, বলছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টাকে বেরিয়ে গেছি, তুমি বলছো ও নাকি এখনো আসেনি। ওর তো মাথা খারাপ হয়ে গেছে, উনি ভাবছে তো তাহলে ফ্ল্যাটে হয়তো চলে গেছে, কিন্তু ফ্ল্যাটের চাবি তো ওনার কাছে, ফ্ল্যাটে কোথায় যাবে উনি ফ্ল্যাটে ফিরে এসছে। ফ্ল্যাটে ফিরে চিন্তা ভাবনা করছে কি করছে, বারবার করে ফোনটা তাকাচ্ছে যে ফোন যেন ওনার ওয়াইফ করে, কিন্তু আদৌ কিছু কল ফল কিছু আসছে না, এদিক ওদিক ফোন টোন করছে, কোনোতে কিছু লাভ হচ্ছে না। এবার উনি না ডাইনিং রুমে বসে রয়েছে, বসে উনি শুনতে পাচ্ছে যে রান্নাঘরের ভিতর থেকে না কি যেন ফিক ফিক করে হেসে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ফিক ফিক করে কিন্তু রান্নাঘরের ভিতর থেকে হেসে যাচ্ছে কেউ। আচ্ছা, এইবার উনি না একটুখানি ওইসব দিকে ওনার মাইন্ড ছিল না, উনি শুনতে পাচ্ছে কিন্তু কোনো মাইন্ড ছিল না। হঠাৎ দেখছে ফোনটা বাজছে, উনি ফোনটা তুলে এই দুঃসংবাদটা শুনে যে উনি নাকি এরকম ব্যারাকপুরে কাটা পড়েছে রেলে। পুরোটা ঘটনাটা আমি শুনলাম, পুরো ঘটনাটা আমি শুনলাম, তো আমি শুনে ভাবলাম যে উনি আমার মানে ভদ্রলোক আমাকে ওনার ভিডিও দেখাচ্ছিল, দেখুন আমার ওয়াইফ কত হ্যাপি, ওরা দুজন মিলে যে ভিডিও করেছে, রিলস বানিয়ে, সেগুলো দেখাচ্ছিল আমাকে, যে দেখুন এইগুলো সব আমরা করেছি এক সময়। ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি মানে আত্মহত্যা করতে পারে, আর উনি খুব নিজেকে সাজতে ভালোবাসতো, ঠিক আছে। আর যে নিজেকে ভালোবাসে সে কখনো আত্মহত্যা করতে পারে না, এটা ওনার বিশ্বাস। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এখন কি চাইছেন। বলছে দেখুন আমি আমার বলতে কোনো অসুবিধা নেই, আমি ওই ফ্ল্যাটে কিন্তু আমার ওয়াইফের কোনো জিনিস ফেলিনি, ওই ফ্ল্যাটে আমি 2-1 বার গেছিলাম ওনার মৃত্যুর পরেও, আমি কিছু রেসপন্স পাইনি। আমি চাইছি যে আপনি একটা প্ল্যান সেট করুন, আমি জানতে চাইছি আমার ওয়াইফ কেন মারা গেল, যে এত নিজেকে ভালোবাসতো, যে কনসিভ করেছিল, যার এত একটা ইচ্ছে ছিল যে তার একটা বাচ্চা হবে, ঠিক আছে, সে হঠাৎ করে তো সুট করতে পারে না। আমি চাইছি যে আপনি একটা প্ল্যান সেট করুন এখানে। আমি বললাম দেখুন প্ল্যান সেট করাটা রিস্কি হয়ে যাবে, ঠিক আছে। বলছে যেরকম আপনার কিলোমিটারটা একবার নিয়ে আসুন, কিলোমিটারটা উনি নিয়ে আসলো। এই কিলোমিটার যেটা কিনেছে সেই কিলোমিটারে আবার একটা নতুন ফেসিলিটি আমি দেখতে পেলাম, কি এর মধ্যে ডিসপ্লে রয়েছে, বুঝতে পেরেছো। ডিসপ্লের মধ্যে ওখানে মানে তোমাকে ইন্ডিকেশন দিচ্ছে, নর্মাল ভ্যালু, অ্যানোমালি ডিটেক্টেড, মানে তোমার অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে, এগুলো সব দেখাচ্ছে ওর মধ্যে। প্লাস মানে যখন মানে আমি দেখছিলাম নিজের মোবাইলের মধ্যে টাচ করে যেটা দেখায় না যে রেডিয়েশন ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, তো যখন মানে একদম লাল থেকে যাচ্ছে তখন ওয়ার্নিং শো করছে, ঠিক আছে। তো দেখলাম কিলোমিটারটা, আমি বললাম দেখুন আমরা প্ল্যান সেট করবো না, আমরা এটাকে অন্যভাবে ইনভেস্টিগেশন করবো। বলছে আপনি যাই করার করুন, আমাকে আজকে এই জিনিসটার রেজাল্ট আপনি দিয়ে দিন, যে ওই বাড়িতে কি আমার ওয়াইফ আদৌ রয়েছে বা অন্য কেউ ঢুকে রয়েছে, তাহলে কে ঢুকে রয়েছে, এটা আমি জানতে চাইছি সাইন্টিফিক্যালি। তো আমরা চিন্তা করলাম যে এবার আমরা ওই ফ্ল্যাটে যাব। আমার কাছে এসএলএস ক্যামেরা রয়েছে, ওনার কাছে কিলোমিটার, আর কিন্তু কোনো ডিভাইস ইউজ করিনি, আর এখানে আমার কোনো টিমও যায়নি, আমি সুদীপ, ওনার ভাইরা ভাই আর উনি, আমরা 4 জন, ঠিক আছে। তো ওই পুরোনো ফ্ল্যাটটা আমরা যাই, তখন মোটামুটি ধরে রাখো রাত্রির ওই 1টা ক্রস করে গেছে, বুঝতে পারছো, একদম মিড নাইট পুরোপুরি। আমরা যাই, আমরা মেন অফ করে দিই, ঠিক আছে। অফ করে নিই, আমি বললাম যে কিছু প্রক্রিয়া রয়েছে, আমরা এটাতে কি করেছিলাম, এটাতে আমরা বেলুন অ্যাক্টিভিটি করেছিলাম এই বাড়িটার মধ্যে। এবার বেলুন অ্যাক্টিভিটি কি আমি তোমাকে ডিটেলসে বলছি। আমরা প্রথমে কি করেছিলাম, যে ঘরে আমরা কিছু করিনি, আমরা ডাইনিং এ করেছিলাম, একটা পেন্টোগ্রাম ড্র করেছিলাম পুরোপুরি, বুঝতে পারছো, একটা স্টার, তার বাইরে রাউন্ড, আর স্টারের প্রত্যেকটা কর্নারে একটা করে মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম, আর মিডিলে একখানা, টোটাল 6খানা মোমবাতি জ্বালাতে হয় ওখানে। আর এই ভদ্রমহিলার কিছু কাপড় আর ওনার হচ্ছে ফটো,
একটা ফটো ওই পেন্টোগ্রামের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর ওই বেলুন টাঙিয়ে দিয়েছিলাম ফ্যানের মধ্যে, একটা বেলুন একদম সুতো বেঁধে ফ্যানের যে মানে একটা ব্লেড রয়েছে ব্লেডের মধ্যে বেঁধে ডাইনিং এ ঝুলিয়ে দিয়েছিলাম। আর পুরো ঘর অন্ধকার, খালি মোমবাতি আলো যেটুকু, আর ঘরে এক ফোঁটা হাওয়া কোনো ঢুকছে না যে বেলুনটা কোনো মুভমেন্ট করবে। মানে প্রক্রিয়াটা হচ্ছে এটাই যে আমরা মানে মানে আহ্বান করব, কমিউনিকেট করব, আর তাকে এসে বেলুনটাকে নাড়াতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল টাস্ক, ঠিক আছে? আর বেলুনটা ঠিক সোজাসুজি একটা মোমবাতি প্ল্যান করে দিতে হবে পুরোপুরি, যেটা একই সরলরেখায় থাকে, একটু দূরে থাকে। তো ওরা একদম ওই কর্নারে চলে গেছিল, আমি বেলুনটাকে ঝুলিয়ে দিয়ে ওই মোমবাতিটাকে জ্বালিয়েছি। মোমবাতিটাকে জ্বালিয়ে নিয়ে জাস্ট মানে উঠতে যাব, আমি স্পষ্ট ফিল করলাম কি জানো, যে আমার কাঁধের মধ্যে মনে হচ্ছে কেউ যেন ভর দিয়ে চলে গেল। মানে মনে করো তুমি বসে রয়েছো, তুমি উঠতে যাচ্ছ, তোমার কাঁধের মধ্যে কেউ হাত থেকে চলে গেল, তুমি এটা ফিল করতে পারবে? এক্স্যাক্টলি ওই ফিলটা আমি করতে পারলাম। আমি বুঝতে পারলাম যে সমস্যা এখানে, ফ্ল্যাটের মধ্যে কিছু রয়েছে, মানে ফ্ল্যাটটার মধ্যে ঢুকে একটা গুমট ভাব পুরোপুরি, বুঝতে পারছো? তো ওরা কর্নারে রয়েছে, আমি ওখানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে নিয়ে আমরা কমিউনিকেট করছি দূর থেকেই। আমি এসএলএস টা অন করে নিয়ে সুদীপকে দিয়ে দিয়েছিলাম যে তুই অল টাইম এসএলএস টা অন রাখবি, কোনো মুভমেন্ট হলে তুই আমাকে বলবি, কিন্তু চিৎকার করবি না। আমি কমিউনিকেট করছি, প্রায় 15-20 মিনিট কমিউনিকেট করেছি, কিচ্ছু হয়নি। বেলুনটাকে আমরা বারবার করে বলছি, আপনি যদি এখানে আমরা 4 জন ব্যতীত কেউ থেকে থাকেন তাহলে বেলুনটাকে নাড়িয়ে দেখান। আর কেটোমিটারটাকে রেখেছিলাম ওর পাশের একটা টেবিলে, যে বেলুনটা যেখানে রেখেছি তার একটু একটা টেবিল ছিল, ওই টেবিলের মধ্যে কিন্তু আমরা কেটোমিটারটাকে অন করে দিয়েছিলাম। কেটোমিটারে কোনো সিগন্যাল নেই। ওকে। বারবার করে আমরা ওখানে জিজ্ঞেস করছি যে বেলুনটাকে আপনার নাড়িয়ে দেখান, দেখছি কিছু হচ্ছে না। এবার আমি চিন্তা করলাম যে এবার না মানে প্রভোকিং করতে হবে। তখন আমি বললাম যে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি সত্যি থেকে থাকেন এখানে, আর আপনার যদি এতটা শক্তি সম্পন্ন আপনি হয়ে থাকেন, তাহলে বেলুনটাকে একবার নাড়িয়ে দেখান। আর আপনি যদি সেটা না নাড়াতে পারেন তাহলে আমি মনে করবো আপনার এখানে কোনো অস্তিত্ব নেই। মানে মুখের কথা শেষ হয়েছে, 10 সেকেন্ড হয়েছে, বেলুনটার মধ্যে থাবা পড়ে গেল একখানা পুরোপুরি, মানে বেলুনটা জাস্ট হিলে গেল পুরোপুরি ওখান থেকে। এবার যখনই বেলুনটা ভাবে হিলেছে না, ঘরের মধ্যে কোনো হাওয়া নেই, বুঝতে পারছো? এরা একটু ভয় পেয়ে গেছে, স্বাভাবিক। এরা একটু ভয় পেয়ে গেছে, হঠাৎ করে ভয় পেয়ে গেছে, মানে ওরা অ্যাকচুয়ালি এটা বুঝতে পারেনি যে এরকম হয়ে যাবে। এইবার যখন এরকম হয়েছে, আমি কেউ এখান থেকে যাবেন না, এবার কমিউনিকেশন করবো। তো আমাকে জিজ্ঞেস করছে ওই ভদ্রলোক যে কমিউনিকেশন কিভাবে করবে, না কেটোমিটার দিয়ে কমিউনিকেশন করা যাবে। আমি কেটোমিটারটাকে হাতে নিয়েছি, হাতে নিয়ে দেখছি যে ওখানে অলরেডি অরেঞ্জ কালারের লাইট কিন্তু জ্বলছে, হঠাৎ করে অরেঞ্জ কালারের লাইট জ্বলছে। এইবার ওখানে ও কিন্তু এসএলএস অন করে সব দেখতে পাচ্ছি, কিন্তু সুদীপ আমি কিন্তু ওকে প্রম্পট যেহেতু করতে না করেছি, ও কিন্তু সব দেখতে পাচ্ছি, কি রয়েছে কি নেই, মুভমেন্ট হলে সব বুঝতে পারছি। তো আমি কেটোমিটারটাকে হাতে নিয়ে বলছি যে আপনি যদি, আমরা যাকে এতক্ষণ ডাকছিলাম মানে ওনার ওয়াইফের নাম নিয়ে বলছি, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনি এখানে আছেন আর আপনি আমাদের সঙ্গে কমিউনিকেট করতে চাইছেন। যদি আপনি উনি হয়ে থাকেন, মানে ওনার ওয়াইফের কথা বলছি, আপনি যদি উনি হয়ে থাকেন, উনি যদি এখানে থেকে থাকেন, তাহলে আপনি যেভাবে অরেঞ্জ কালারের লাইটটা জ্বালিয়েছিলেন সেটা একবার জ্বালান। আর আপনি যদি উনি না হয় অন্য কেউ হন, তাহলে রেড কালারের লাইটটা জ্বালান। আপনি ভালো করে শুনুন, আপনি যদি একটু এই মেশিনের কাছে আসেন তাহলে রেড কালারের লাইটটা কিন্তু অটোমেটিক্যালি জ্বলে উঠবে। যেই বলেছি না অরেঞ্জ জ্বললো না, রেড জ্বলে উঠলো। তার মানে বোঝা গেল কি, যে যাকে আমরা কমিউনিকেট করছি সে আসেনি, অন্য কেউ এসছে। এইবার যখন এরকম হয়েছে, এরা তো পুরোপুরি সোফার মধ্যে না মানে হাঁটু গেড়ে বসে পড়েছে, এমন অবস্থা হয়েছে। সেকেন্ড প্রশ্ন আমি করলাম যে তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনি অন্য কেউ এসছেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অরেঞ্জ কালারের লাইটটা জ্বালান, আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে রেড কালারের লাইটটা একবার জ্বালিয়ে দেখান। অরেঞ্জ জ্বললো, বুঝতে পারলাম যে না পুরুষ রয়েছে এখানে। আচ্ছা। তারপর প্রশ্ন যেটা করেছিলাম, সেই প্রশ্নটা শুনে যে অ্যান্সারটা এসেছিল, ওরা প্রচন্ড ভয় পেয়ে গেছিল। পরের প্রশ্ন আমার এটাই ছিল যে আপনি কি এখানে একা রয়েছেন নাকি আপনার সঙ্গে আরো কেউ এখানে রয়েছে? যদি আপনি এখানে একা থাকেন তাহলে অরেঞ্জ কালারের লাইটটা জ্বালান, আর আপনার সঙ্গে যদি আরো কেউ এখানে থেকে থাকেন তাহলে রেড কালারের লাইটটা জ্বালান। ডার্কিশ রেড দেখাচ্ছে, রেড নয় কৌস্তব, ডার্কিশ রেড। বুঝতে পারছি। আমার মানে গায়ে কাটা দিচ্ছে, মানে একের অধিক রয়েছে ওই ফ্ল্যাটটার মধ্যে। আমি যখন কমিউনিকেশন গুলো করছি, ওই যে ভাইরা ভাই ভদ্রলোক আছে, ও ওখান থেকে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম শুরু করে দিয়েছে পুরোপুরি। মানে ওরা তো বুঝতে পারছে জিনিসগুলোকে, সে রীতিমতো রেসপন্ড করছে। আর পর প্রশ্ন করছি যে আমরা এই যে 4 জন এখানে রয়েছি, এই 4 জনের সঙ্গে কি আপনারা যে কজন রয়েছেন, মানে যে কজন এখানে বর্তমানে বিরাজমান বিদেহী, তারা কি সবাই আমাদেরকে দেখতে পাচ্ছেন? মানে আমাকে তখন আর লাইট বলতে পারেনি, অরেঞ্জ যারা রেড, ডাইরেক্ট রেড, আর কোনো কথা নেই, ডাইরেক্ট রেড জ্বালাচ্ছে। মানে প্রমাণ ওখানে ক্রমাগত পেয়ে যাচ্ছি। তখন আমি লাস্ট প্রশ্নটাই করলাম, তার মানে আপনি যে কমিউনিকেশন আমার সঙ্গে করতে এসছেন, আপনার নাম কি চন্দন
যদি আপনি চন্দন হয়ে থাকেন, খালি এটুকু বলি, চন্দন হয়ে থাকেন, মানে লাইটের কথা বলতে হয়নি, ডাইরেক্ট রেড, মানে আমি ও বুঝে গেছে আমি কি বলবো, আমি ডাইরেক্ট রেড। আমি ভদ্রলোকের দিকে তাকিয়েছি খালি, ভদ্রলোক আমাকে বলছে উনাকে জিজ্ঞেস করুন যে আমার বইয়ের মৃত্যুর জন্য কি উনি দায়ী, যেই কথাটা বলেছে। এটা সবচেয়ে বড় ভুলটা এটাই করে ফেললো, ও তো কমিউনিকেট করছিল ঠিকঠাক ভাবে কমিউনিকেট করছিল, এই কথাটা বলা মানে পুরোপুরি প্রভোকিং হয়ে গেল। কি করলো, ফ্রিজের উপরে যে কটা জিনিস ছিল, কৌটো বলো, চাবি বলো বা গ্লাস ফ্লাস যারা ছিল, ছুঁড়ে মারলো ওদের দিকে পুরোপুরি, ওরা গুটিয়ে শুটিয়ে গেছে পুরোপুরি, আর কিছু করার নেই এখানে। আর রান্নাঘরের মধ্যে থেকে বাসনপত্র পড়ার আওয়াজ, আর তেমনি গো গো করে আওয়াজ করতে আরম্ভ করছে রান্নাঘরের ভিতর থেকে। তখন আর কোনো অপশন ছিল না, আমি ওই কাল ভৈরব অষ্টকাম একদম ফোনে চালিয়ে দিলাম, আর কোনো অপশন নেই, ওরা জিনিসটাকে পুরোপুরি ঘেঁটে দিয়েছে। আর এর থেকে বড় প্রমাণ দেওয়ার মতো আমার কোনো সাধ্যও নেই। আর সঙ্গে সঙ্গে সবাইকে বলছি ঘরে এক্ষুনি ঢোক, যেই ঘরটা সামনে রয়েছে সেই ঘরে সবাই মিলে ঢোক। মেন ওরা বলছিল মেনটাকে অন করে দেবো, কিন্তু মেন অন করার মতো সাহস কারো ছিল না, আমারও ছিল না। এক্ষুনি ঘরে ঢোক, আর কোনো কথা হবে না। কাল ভৈরব অষ্টকাম চালিয়ে দিয়েছি, ফোনের মধ্যে নিজেও পাঠ করছি, পাঠ করতে করতে ঘরের মধ্যে ঢুকে গেট লক করে দিয়েছি, জানলা ফালা সব বন্ধ করে দিয়েছি। মানে কি বলবো কৌস্তব, মানে গেট ভেঙে ফেলবে, থাবা মারছে, স্ক্র্যাচ করছে জানলার মধ্যে, মানে পুরো রোটেট করছে জায়গাটাতে পুরোপুরি। মানে এরকম অসম্ভব জিনিস আমরা মানে ওই রাত্রিবেলা যা ফেস করেছি, যারা যারা ছিল তারা জানে। মানে ভাইরা ভাই ভদ্রলোক পুরো নার্ভাস হয়ে গেছে, মানে কি বলবো, উনি খালি ভগবানের নাম ছাড়া কিছু নিচ্ছে না, কখনো রামকৃষ্ণকে ডাকছে, কখনো লোকনাথ বাবাকে ডাকছে, কখনো হরে কৃষ্ণ হরে রাম করছে। এবার ভদ্রলোক বলছে ক্লিয়ারেন্স করতে গেলে কি করতে হবে, আর একদম চুপ করুন, আপনি এই মুহূর্তে ক্লিয়ারেন্সের কথা একদম মুখ থেকে বাড়ি করবেন না, এখন যা কথা হবে কাল সকালবেলা কথা হবে, এখন খালি চুপচাপ ভগবানের নাম নিন আর চিন্তা করুন যে রাত্রিটা যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। সেই করে রাত্রিটা কাটলো, আমরা মোটামুটি যখন ভোরে আলো ফুটলো আমরা সবাই ফ্ল্যাট থেকে বেরোলাম, উনি তালা চাবি মারলো, মেরে ডিভাইস টিভাইস যা ছিল সবকিছু নিয়ে ওখান থেকে বেরোলাম। বেরিয়ে নিয়ে আমরা বাইরে এসেছি, তখন আমাকে বলছে যে কি করলে ঠিকঠাক সবকিছু হবে। ভাবলাম দেখুন যা অবস্থা হয়ে ফ্ল্যাটের মধ্যে, আমার মন বলছে, যেটা আমার ইনটিউশন বলছে যে আপনার ওয়াইফও ওই ফ্ল্যাটের মধ্যে রয়েছে, কিন্তু ওর অধীনে রয়েছে, চন্দন রয়েছে, চন্দনের অধীনে, কিন্তু আমার মন বলছে এটা রয়েছে। এটাকে আপনাকে এলিমিনেট করার জন্য ধূমাবতীর প্রয়োগ করাতে হবে, যদি কোনো তান্ত্রিক থাকে দেখবেন আপনাকে সেটাই বলবে। কারণ প্রেত চালান করা হলে শত্রু বিনাশের জন্য বগলামুখীকে ইউজ করা হয়, মা বগলামুখীকে। আর এটা যেহেতু প্রেত চালান হয়নি, এটা যেহেতু ইন্টেন্সিটি হাই রয়েছে, লোহাকে একমাত্র লোহাই কাটতে পারে। একদমই তাই। আর একটা রিকোয়েস্ট আমি সবার কাছে করছি, উনি বলছে হাত জোর করে যে এই যে জিনিসটা হলো এটা কিন্তু আপনারা বাইরে দরকার মানে শেয়ার করবেন না। দেখুন আপনি ভিডিও করতে দেননি, ঠিক আছে, আমি তো পডকাস্ট করি, আমি বলবো আপনার এই ঘটনাটা, কিন্তু আমি নাম কোনো কিছু নেব না, জায়গাটা উচ্ছন্ন রাখবো। বলে হ্যাঁ যতটা ডিটেলিং কম আপনি যাবেন ততটাই ভালো, কিন্তু দেখুন যেন এই জিনিসটা জানাজানি না হয়, এটা বদনাম হয়ে যাবে, বাড়িটা তোমাকে বিক্রিও করতে হবে, এই ফ্ল্যাটটা তো আমি এইভাবে রেখে দিতে পারবো না, ফ্ল্যাটে থাকা যাচ্ছে না, যখন ফ্ল্যাটটা বিক্রি করতে গেল আমাকে, উনি একটা নতুন ফ্ল্যাটে শিফট করে গেছে, বলছে কতগুলো ফ্ল্যাট আমি হোল্ড করবো, আমার তো কেউ নেই এই মুহূর্তে। তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন যে আমরা কিছু সেভাবে কিছু কাউকে কিছু ডিসকাস করবো না, যদি কিছু কখনো আমি বলতেও যাই সেই জিনিসটাকে উচ্ছন্ন রেখেই আমি বলবো, মানে এগুলোকে উজ্জ রাখবো পুরোপুরি, উচ্ছন্ন বলাটা ভুল, উজ্জ রাখবো পুরোপুরি। এই যে আজকে আমরা কথা বলছি, আজকে কিন্তু মাঘ শীর্ষ অমাবস্যা, ঠিক আছে, আজকে কিন্তু ওর বাড়িতে কাজ হচ্ছে, মানে আজকে হয়তো দুপুরবেলা থেকে লেগেছে, মানে কালকে কিন্তু 12টা 12:30 অব্দি থাকবে এই তিথিটা, মাঘ শীর্ষ অমাবস্যা যে তিথিটা রয়েছে। আজ মানে এমন একটা দিনে তুমি আমার সঙ্গে রেকর্ডিংটা করছো যে যেই মুহূর্তে আমি তোমার সঙ্গে কথা বলছি হয়তো এই মুহূর্তে ওখানে কাজ শুরু হয়ে গেছে, অলরেডি কাজ ওখানে ক্লিয়ারেন্স চলছে আজকের দিনে দাঁড়িয়ে। একটা ব্যাপার, একটা জিনিস অ্যাড করি, ঠিক আছে, এই যে শত্রু দমনের কথা বললে, ঠিক আছে, শত্রু দমন করতে ধূমাবতীরও কিন্তু প্রয়োগ হয় বগলামুখী ছাড়া। আচ্ছা, ধূমাবতী মানে বগলামুখী তো মেনলি স্তম্ভনের জন্য ইউজ হয়, ঠিক আছে, অনেকে দেখবে যে কাজ করতে করতে কাজের ফ্লোটা কমে যায়। আচ্ছা, মানে মাঝখানে তোমার মানে আমি বলছি না এখানে, বাট তোমার একটা প্রবলেম হচ্ছিল যে সময় তোমার সাথে এইসব বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল, আমি কিন্তু বলেছিলাম ভাই কিছু একটা হয়েছে তোমার উপর, ঠিক আছে, এই ব্যাপারটা সিরিয়াসলি দেখো, এবং তোমাকে আই থিঙ্ক বলেও ছিলাম যে এই সময়টা কেটে যাবে। তারপর তো তুমি পুজোর পর আই থিঙ্ক কালী পুজোর পরে জবটা হলো, তাই না? হ্যাঁ, একটু প্রবলেমের মধ্যে হয়ে গেছিল, তবে আমি এখন নিজেকে সব থেকে বেশি বিজি রাখি, কারণ আমি নিজেকে ফাঁকা রাখতে একদম চাই না, কখনো কখনো আমি ফাঁকা থাকলে খুব মনটা আমার খারাপ হয়ে যায় এখন, একদম অনেক ব্যাপার আছে, তুমি সবই তো তুমি পুরোটা জানো, যতটা পারি তোমার সাথে আমার ওয়াইফটা না মানে পুরো মানে কি বলবো ভাই ভাই টাইপের হয়ে গেছে, যেটা আমি দেখতে পেয়ে। ইভেন মানে তুমি আমার সাথে লং ড্রাইভেও গেছো, ঠিক আছে, আমাদের অনেক কথাবার্তা হয়েছে পার্সোনাল,
একদম একদম। বাট একটাই জিনিস তোমাকে বলবো, ক্লিয়ারেন্সের যে বিষয়টা আমার মনে হচ্ছে না খুব একটা ইজি হবে। তুমি যেরকম টোনে বললে বা যেরকম ইন্টেন্সিটি পাওয়া গেছে ফার্স্ট, আর আরেকটা জিনিস যেটা বলবো ভাই, যখনই এরকম টাইপের জায়গাতে যাচ্ছ না, ঠিক আছে, আমি তোমাকে আগেও বলেছি এই জিনিসপত্রের মধ্যে ইনভলভ হয়েছো, এই জিনিসপত্রের কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট খুব বাজে রকম ভাবে পড়ে, ঠিক আছে। তোমার কিন্তু একটা প্রোটেকশন দরকার, ঠিক আছে, এবং তাহলে তোমার নিজের পার্সোনাল লাইফের জায়গাটা হ্যাম্পার হবে না। আলটিমেটলি দেখো, আলটিমেটলি তুমি পডকাস্ট করছো, কাজ করছো, আমরাও কন্টেন্ট বানাচ্ছি, পডকাস্ট করছি, কাজ করছি, অনেক কিছু করছি। তুমি আমাকে উত্তর দাও, আলটিমেটলি কেন করছো এগুলো? দেখো, আমি যেটা বেসিক্যালি চিন্তা ভাবনা করে করি, আমি মানুষের ভালোর জন্য করতে চাই, আর এটা আমার একটা প্যাশনও বলতে পারো। কেন করছো? প্যাশন, মানুষের ভালোর জন্য, সবকিছু। মানে আমরা ধরো স্পিরিচুয়াল হেল্প করছি, মানুষের হেল্প করছি, হেল্পের জন্যই তো। বাট তুমি বলো, আমি বলো, ঠিক আছে, তুমি ধরো ইনভেস্টিগেশন করছো বা কিছু, এগুলো কেন করো সেটা আগে আমাকে বলো। এটা আমার প্যাশন বলতে পারো পুরোপুরি। প্যাশনটা কেন? প্যাশনটা আমার একটা জিনিসটা ভালো লাগে, অকাল এক্স্যাক্টলি আলটিমেটলি নিজের ভালো লাগা, নিজের হ্যাপিনেস এর জন্য করছো ব্যাপারটা, একদমই একদম, ঠিক আছে। বাট এই হ্যাপিনেস এর জায়গাটা যেন কোনোভাবে দুঃখর কারণ না হয়। কারণ আমি বেশ কিছু ডিটেলস আমি বলছি না এখানে তোমার বিষয়ে, ঠিক আছে, ফর সার্টেন রিজনস। তোমার নিজের ফ্যামিলি আছে, মা বাবা রয়েছেন, তো তাদের ব্যাপারটা কিন্তু তোমাকেও দেখতে হবে, তাদের খেয়াল কিন্তু তোমাকেও রাখতে হবে। যাই করছো ভালোভাবে করো, কোনো চাপ নেই, বাট সাবধানে থাকো, ঠিক আছে, এবং সবকিছু জেনে বুঝে তারপরে তুমি এগো। ওকে, আমার পুরো সাপোর্ট রয়েছে ভাই তোমার সাথে, কোনো চাপ নেই, যা হবে দেখা যাবে। ওকে, আমি কালকে তোমাকে বলবো যে ক্লিয়ারেন্সটা কি হলো না হলো, ঠিক আছে, আশা করি হয়ে যাবে ক্লিয়ারেন্স। আজকে ভোর 4টার আগে বলছিল হয়ে যাবে, কথাবার্তা মুহূর্তের আগে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, মুহূর্তের আগে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, হয়তো হয়ে যাবে, যেন হয়েই যায়। উনি তার কিছু রইলো না, যাতে উনি একটু ভালো থাকে, ঠিক আছে। উনাকে আমরা ভেবেছিলাম একরকম, আর হয়ে গেল একরকম পুরোপুরি। অ্যাকচুয়ালি আমি এই জিনিসটাকে প্রেডিক্ট করতে পারিনি বলতে পারো। আমি যেটাকে প্রেডিক্ট করবো, আমি প্রেডিক্টই করতে পারিনি, তার জন্য আজকে আমাকে যেতে হলো হঠাৎ করে এখানে। তবে আমি একটা কথা বলতে চাইছি, আমি বলাটা ভুল হয়ে গেল, মানে বলে দেওয়া উচিত ছিল। এই যে বেলুনের প্রক্রিয়াটা আমি বললাম, এটা আমি সব অডিয়েন্সদের বলবো, প্লিজ কেউ যেন ট্রাই না করা হয়। এটা যেন কেউ যেন ট্রাই না করে বাড়িতে। এটা কিন্তু কানেক্ট হচ্ছে যখন, তার মানে কিন্তু কানেক্ট হতে পারে। এটা যেন কেউ যেন ট্রাই না করে, কারণ বিপদ কিন্তু তাদের চলে আসবে। এটা করাটা ইজি খুব, যতটা আমি বললাম, যখন কানেক্ট হয়ে যাবে না, তখন কিন্তু এর মোড চেঞ্জ হয়ে যায়, যেটা আমরা ওখানে দেখলাম। বুঝতে পারছি। জাস্ট একটাই ব্যাপার ভাই, একটা জিনিসই বলছি তোমাকে আবারও, ঠিক আছে, তোমার পডকাস্ট তো খুব তাড়াতাড়ি রিলিজ হবে, ঠিক আছে, ওটা আরো মারাত্মক লেভেলের একটা ঘটনা, ঠিক আছে, আজকেরটারও কোনো কথা হবে না। চলো তাহলে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, এন্ড সবাই আপডেটও পেয়ে যাবে। একদম, আর তুমি খুব ভালো থেকো। আরে ভাই, থ্যাংক ইউ ভাই। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, এবং হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প লাগে, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডাতে নতুন যে পডকাস্ট এসেছে সেটা আপনারা চেক আউট করতে পারেন। গত মঙ্গলবার দিন আপলোড হয়েছে। আর হ্যাঁ, আপনারা যারা যারা আজকের এই এপিসোডটা দেখলেন, তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে